সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের নতুন একটা পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আসলাম গাজীর জীবনের অতি পুরনো, চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ফুলবানুর বিয়ে হয় জিনের বাদশার সঙ্গে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার কোনো এক গ্রামীণ মেয়ের জীবনের অনেক পুরনো দিনের একটা ঘটনা। শুধু ঘটনা নয়, এই ঘটনা আজও ঘটে যাচ্ছে। একটা চলমান ভৌতিক বাস্তব জীবনের গল্প। শুধু যে ভৌতিক বলবো তাও না, এই গল্পটার মাঝে করুণ কাহিনী রয়েছে, হৃদয় বিদারকের করুণ কাহিনী রয়েছে। এবং এই গল্পটার লাস্টের দিকে আমাদের আসলাম গাজী একটা পরামর্শ চেয়েছে। জিনের মাধ্যমে হোক বা মানুষের মাধ্যমে হোক বা যে কোনো সমস্যাতে তিনি অনেক বড় একটা বিপদে আছে। এই বিপদ থেকে তার কিভাবে উদ্ধার হতে হবে, কিভাবে উঠতে হবে, সেই পথ আমাদের আসলাম গাজী খুঁজে পাচ্ছে না। বয়স্ক একজন মানুষ খুব কান্না করে আমার কাছে তার জীবনের কথা বলেছে এবং একটা পরামর্শ চেয়েছে। আমি আপনাদেরকে আমার মুখ থেকে তার জীবনের গল্পটা শোনাবো এবং অনুরোধ করব যে গল্প শেষে আসলাম গাজীকে আপনারা আপনাদের মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং সেই মন্তব্য দেখে আসলাম গাজী ওই বয়সে এসেও তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম গাজী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় দুইটা ভাই আর বড় একটা বোন, ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে, নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা কৃষিকাজ করতো খুব ছোটোবেলা থেকে। তবে আমরা আমাদের এলাকাতে অনেক বেশি জমিদার ছিলাম না, আমাদের নিজেদের খুব বেশি জায়গা সম্পত্তি ছিল না। বেশিরভাগ সময় আমার বাবা অন্যের জমিতে বর্গা করে, পরিশ্রম করে, কাজ করে, ফসল ফলিয়ে সেই ফসলের অর্ধেক এনে বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। ছোটোবেলা থেকে আমি পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় আমাদের এই পৃথিবীটা এতটা ডিজিটাল ছিল না, আমাদের এই দেশটা অতটা উন্নত ছিল না। এখন যেরকম হাতে হাতে মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ আরও অনেক প্ল্যাটফর্ম, কিন্তু সে সময় ছিল শুধুমাত্র রেডিও, সাদা কালো টেলিভিশনে আমরা আমাদের পুরো গ্রামে 1টা কি 2টা ছিল সাদা কালো টেলিভিশন, আর হয়তো 2-4-5টা ঘর মিলিয়ে ছিল একটা রেডিও। আমরা রাত জেগে অপেক্ষা করতাম রেডিওর অনুষ্ঠান শোনার জন্য। হিমেল বাতাসে আপনার বিভিন্ন গভীর রাতে, চন্দ্রিমা রাতে বট গাছের নিচে বসে গ্রামের সমস্ত মানুষগুলো একসাথে আমরা রেডিওর অনুষ্ঠান শুনতাম। গীতাঞ্জলি, গীতিগান, এরকম অনেক রকমের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শুনে আমরা রাতের বেলায় ঘুমোতে যেতাম। আমাদের ঘরে এসি ছিল না, ফ্যান ছিল না। দক্ষিণের বাতাস এসে চোখে মুখে ভালোবাসার জাপটা দিয়ে যেত। স্নিগ্ধ মনে তখন ঘুমিয়ে যেতাম। সেই সময়গুলোকে আজও মিস করি। আজ অনেক উন্নত, কিন্তু তারপরও মনে হয় সেই দিনগুলোই আসলেই ভালো ছিল। যাই হোক, আমি আমার জীবনের গল্পে যাই। ছোটোবেলা থেকে বাবা মা আমাকে পরম আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। অন্য ভাই আর বোনদের তুলনায় আমি একটু অন্যরকম ছিলাম। আমি বাবা মায়ের কথা শুনতাম, তাদের কথা মানতাম। ছোটবেলা থেকে আমার মাথায় একটা নেশা ছিল, এবং এই নেশাটা একটা ভয়ঙ্কর নেশাও আপনি বলতে পারেন। এরকম নেশা হয়তো অন্য কারো মাথায় ছিল না, আমার মাথায় ছিল। সেটা ছিল মাছ ধরা। আমার মাঝে মাছের নেশা ছিল। আমি রাতকে রাত জেগে একটু বৃষ্টি হলে পরে, বিলের মধ্যে পানি জমলে পরে আমি মাছ ধরার জন্য উদ্বেগ প্রকাশ করতাম। আমি সন্ধ্যা রাতেই আপনার মাছ ধরার জন্য চলে যেতাম। গ্রামের মানুষ আমাকে মাচ্ছে বলেও ডাকতো। তার বড় কারণ হচ্ছে, সবাই বলতো আমি নাকি শুকনো জায়গা দিয়ে হেঁটে গেলেও ওখানেও নাকি মাছ পাই। আমার নাকি মাছের অনেক ভাগ্য। এরকম মাছ ধরতে গিয়ে আমার ছোটোখাটো অনেক ঘটনা আছে। যেমন এরকম, আমি এক রাতে মাছ ধরার জন্য গিয়েছিলাম, এবং মাছ ধরার জন্য গেলে পরে আমি অনেক বড় একটা শৈল মাছ দেখতে পাই। এবং এত বড় শৈল মাছ আমার জীবনে মনে হয় আমি আর দেখে নাই। ভেবেছিলাম আমাদের বাড়ির পাশেই তো হচ্ছে নদী, হয়তো নদী থেকে বা গাং থেকে উঠে এসেছে।
শৈল মাছটাকে ধরার জন্য আমি সারা রাত কোচ হাতে ঘুরে বেড়াই এবং করে ঘুরতে 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 একটা সময় ফজরা আজান দিয়ে দেয়। ফজরা আজান দিলে পরে আমি ওই শৈল মাছটাকে আর দেখতে পাই না। বাড়িতে এসে বাবারে বলি সারা রাত আমি শৈল মাছটাকে পিছনে পিছনে ঘুরলাম, এটা এই মারিতেই চলে যায়, এই মারিতেই চলে যায়, মাঝে মাঝে দেখা যায় যে কোচের নিচে পড়ে যায়, কিন্তু এরপরেও শৈল মাছটা আসলেই থাকে না, শৈল মাছটা চলে যায়। সারা রাত শৈল মাছটার পিছনে ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেল, আমি শৈল মাছটাকে ধরতে পারলাম না। আমার আব্বা বলে, কে বলেছে এটা তোকে শৈল মাছ? এইটা কোনো একটা জিন, আর সেই জিনটা শৈল মাছের রূপ নিয়ে পানির নিচে ঘুরে ঘুরে ছোট ছোট মাছগুলোকে খাচ্ছে। আমার আব্বার ওই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে সারাটা রাত আমি একটা জিনের পিছনে ঘুরেছিলাম। আমাকে এই বিষয়টা অনেকটা অবাক করেছে। আমি জিন ভূত এগুলোকে খুব ভয় পাইতাম। ছোটোবেলা থেকে আমি এগুলোর গল্প শুনতাম আমার দাদির মুখে, দাদার মুখে। এই গল্পগুলো শোনার পরেই না এই জিনিসগুলোর প্রতি আমার একটা ভয় কাজ করতো। আমি জিন ভূতকে প্রচণ্ড রকমের ভয় পাইতাম। আব্বা যেদিন আমাকে এটা বললো, এরপরে আমি আর খুব বেশি একটা বিলে যাইতাম না। দীর্ঘ কয়েক মাস ধরে আমি বিলে যাওয়া বন্ধ করি। এরপরে আবারও পুনরায় আমি বিলে যেতে শুরু করি। এই করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে শুধুমাত্র তো মাছ ধরে আর পরিবার চলে না। পরিবার চালানোর জন্য তো অন্য ধরনের আয় ইনকাম দরকার, ফ্যামিলিগত টাকা পয়সার দরকার। এখন শুধুমাত্র মাছ ধরে তো আর পরিবার চলে না। ভাবতেছিলাম যে কী করা যায়। আমাদের গ্রামের একজন মানুষ আমাকে সেই মুহূর্তে একটা আইডিয়া দিল যে আসলাম গাজী, একটা কাজ করো, তুমি যেহেতু রাত জেগে থাকো এবং রাত জাগতে তুমি পছন্দ করো, গ্রামের সবাই বলে তুমি একটা রাত জাগা পাখি, তুমি এমন কিছু একটা করো যেটা করলে তুমি রাত জেগে থাকতে পারবা, কিন্তু সেখান থেকে তোমার টাকা আসবে। আমি তখন পরিকল্পনা করলাম যে আমি একটা নাইট গার্ডে চাকরি করব। অনেক নাইট গার্ড থাকে না, যারা অনেক মালামাল পাহারা দেয়, এইটা ওইটা পাহারা দেয়, এরকম চাকরি করব। আমি বিভিন্ন জায়গায় এরকম চাকরি খুঁজতেছি, কোথাও গার্ডের কোনো চাকরি পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি এরকম কোনো চাকরি পাই নাই। একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের গ্রামে একটা সমিতি আসে, সমন্বয়ক সমিতি, হয়তো আপনারা অনেকেই জানেন, সমন্বয় বলে ওটাকে। ওইরকম একটা সমিতি তখন আমাদের এলাকাতে চালু হয়। ওই সমিতির মাধ্যমে আমি তখন একটা লোন প্রস্তাব করি। আমার আব্বাকে দিয়ে আমি তখন ওই সমিতি থেকে একটা লোন উঠাই। ওই লোনের টাকায় আমি তখন সর্বপ্রথম একটা গাভী কিনি এবং গাভীর দুধ বিক্রি করতে শুরু করি। সেই দিয়ে আমার মোটামুটি প্রায় অনেক টাকায় হয়ে যায়। অনেক টাকা হয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ডিপ বসাবো। ডিপ বলতে আপনারা যারা সেলো মেশিন চেনেন, যেটা দিয়ে আপনার গরমের সিজনে, গ্রীষ্মে বিভিন্ন ধরনের আপনার ফসলি মাঠে পানি দেওয়া হয়, এইরকম একটা মেশিন আমি তখন বসাবো। গরুটা বিক্রি করলাম। আমি ওই সমিতি থেকে আরও কিছু টাকা লোন করলাম, আমার আব্বার থেকেও কিছু টাকা নিলাম, নিয়ে আমি তখন ওইখানে আপনার ডিপ বসালাম। ডিপ বলতে আপনার সেলো মেশিন। এবং সেলো মেশিন বসানোর পরে রাতারাতি আমার জীবনটাই তখন পাল্টে গেল। আমি তখন অনেক বেশি টাকা ইনকাম করতে শুরু করি। আমাদের পুরো বিলের মধ্যে যত জমি আছে সব জমিতে আমি একাই সেচ দিতাম। গ্রামের সবার কাছে আমি তখন সুপুত্র হিসাবে পরিচিত পেয়ে যাই। সবাই আমাকে অনেক ভালোবাসে, আদর করে। প্রত্যেকের জমিতে আমি তখন পানি দিই এবং ওদের ভালো ভালো ফসল হয়। এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতেছে। এই করতে করতে আমার জীবনে যেদিন থেকে ঘটনাগুলো শুরু, সেদিন থেকেই বলি আপনাকে। একদিন হলো কি, চন্দ্রিমা রাত, আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে, চারদিকে অনেক গুটগুটে অন্ধকার। মনে হয় ওই অন্ধকারের মাঝেও জোনাকি পোকারা আমাকে পাহারা দিয়ে যাচ্ছে, আমার চারপাশে মিটি মিটি আলো দিয়ে যাচ্ছে। ওরকম রাতের বেলায় আমি তখন কী করলাম, জমিতে পানি সেচ দিচ্ছি। জমিতে পানি সেচ দেওয়ার জন্য একটা জমির পর আরেকটা জমির আইল কাটতেছি, ওই জমিতে পানি দিতেছি। এরকম করে সময়গুলো কাটতে অনেকটা সময় কেটে গেল। ঘড়ির সময় তখন আনুমানিক প্রায় রাত 1টার মতো বাজে। যখন রাত 1টার মতো বাজে তখন আমার ভিতরে হঠাৎ করে একটা জিনিস বেজে উঠলো বলতে আমার কানের কাছে একটা শব্দ আসলো। শব্দটা হচ্ছে ঠিক এরকম, আমাদের মনে হলো যে আমাদের বাজাল ক্ষেত বলে একটা জমি আছে, বাজাল জমির মাঝখানে কেউ একজন কান্না করতেছে। কোনো একটা মহিলার কান্না আমার কানের কাছে আসতেছে। মহিলার কান্না শোনার পরে আমি একটু অবাক হলাম, কি ব্যাপার, মহিলা কান্না করতেছে, কোন মহিলা? আমার যেতেও ভয় লাগে, কারণ চারদিকে গুটগুটে অন্ধকার। আবার কোনো জিন ভূত তো হতে পারে। অনেক সময় জিন ভূতেরা মানুষের বাচ্চার মতো অথবা মানুষের মতো কান্নাকাটি করে। ভাবলাম এরকম কিছু হতে পারে। আকাশে তখনও একটা অনেক বড় চাঁদ ঝলমল করে ঝুলতেছে। বুকের ভিতরে ভয় আছে, কিন্তু মনের মধ্যে সাহস আছে। এরপরেও হাঁটি পাপা করে আমি আস্তে আস্তে বাজাল ক্ষেতের দিকে যাচ্ছিলাম এবং বাজাল ক্ষেতের কাছাকাছি যাওয়ার পরে দেখলাম কান্নার শব্দটা আরেকটু বিকট হচ্ছে।
কান্নার শব্দটা আরেকটু বাড়তেছে এবং অনেক খেয়াল করে আমার কাছে মনে হলো যে না, বাজাল ক্ষেতের ভিতরে কেউ একজন আছে, কেউ একজন ওখানে বসে কান্না করতেছে। সে কান্নার শব্দ আমি ক্লিয়ার না হলেও কিছুটা বুঝতে পারছি। আস্তে আস্তে করে আরেকটু সাহস সঞ্চয় করে আমি বাচাল ক্ষেতের ভিতরে ঢুকতে থাকি। 1 কাক 2 কাক 3 কাক করে এরকম করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমি দেখতে পাই কালো বোরকা পরিহিত কোনো একটা মহিলা মুখে হাত দিয়ে মাথাটা নিচের দিকে গুজিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্না করতেছে। বুকে তখন বুকটা ধরপড় করে কাঁপতেছিল। একবার মনে হচ্ছিল পিছন থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, কে গো আপনি? আবার চিন্তা করতেছি যদি কোনো জিনভূত হয়ে থাকে তাহলে তো আমার ঘাড় মটকাই দিবে, আমাকে মেরে ফেলবে। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকার পরে একটা পর্যায়ে চিন্তা করলাম যদি জিন বা ভূত হতো তাহলে তো এখান থেকে চলে যেত, এখানে তো থাকতো না। এতক্ষণ পর্যন্ত যেহেতু আছে তার মানে এটা কোনো মানুষ। আমি তখন পিছন থেকে ওনাকে খুব সুন্দর করে একটা সালাম দিলাম। আমার সালাম দেওয়ার কারণটা হচ্ছে এইটা, যদি এটা কোনো জিন হয়ে থাকে তাহলে আমি সালাম দেওয়ার কারণে হয়তো আমাকে মাফ করে দিবে, আমার কোনো ক্ষতি করবে না। আর যদি কোনো মানুষ হয় তাহলেও সালাম দিলে তার ভিতরে শান্তি বর্ষিত হবে। আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিলাম, পিছনের দিকে দেখলাম আমার দিকে ফিরে তাকালো এবং তাকানোর পরে দেখলাম খুবই সুন্দর একটা মহিলা। এবং মহিলাটা থেকে দেখার পর আমি বললাম, আপনি কি? আর এত রাতে এখানে বসেই বা কেন কান্না করছেন? মহিলাটা তখন আমার দিকে তাকিয়ে কান্নার শব্দটা আরেকটু বাড়াই দিল। আরও যখন কান্না করতেছে আমি বললাম, দেখেন কান্না থামান, কান্না করবেন না। কে আপনি? কোত্থেকে এসেছেন? আর এই বিলের মধ্যে কান্নাও বা কেন করছেন? আমাকে বলে, ভাই আমি আত্মহত্যা করার জন্য আসছি, আমি একটু পরে এখানে আত্মহত্যা করে মারা যাব, আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে আইসেন না। আমি বললাম, আরে বোন আপনি এটা কী বলতেছেন? আত্মহত্যা করবেন? আত্মহত্যা কেন করবেন? মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে আমার হাতে বিষ আছে, আমি একটু পরে বিষ খেয়ে এখানে আমার জীবন দিয়ে দিব। আমি বললাম, আপনি কি আমাকে একটু বলতে পারেন আপনি কোন গ্রামের মানুষ? তখন পর্যন্ত কিন্তু চারদিকটা একেবারে অন্ধকারে ঢাকা, গুটগুটে অন্ধকার। মহিলাটা আমাকে বলতেছে আমি শিবচর মানে শিবপাড়া আমাকে বলে। আমি বললাম, শিবপাড়া হচ্ছে আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরের একটা গ্রাম এবং ওই গ্রামটা আমি চিনি। আমি বললাম, শিবপাড়া? আপনি শিবপাড়ার মানুষ? বলে, হ্যাঁ আমি শিবপাড়ার মানুষ না, শিবপাড়া আমার বিয়ে হয়েছে। আমি বললাম, আমি কি একটু আপনার কাছে আসতে পারি? বলে, না আপনি আমার কাছে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বলেন। এবং তার কথাগুলো না কেমন জানি আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছিল। আমি বললাম, শিবপাড়ায় আপনি কার কাছে বিয়ে বসেছেন? তখন আমাকে বলে যে সেলিম জোয়ারদার। যখন সেলিম জোয়ারদারের কথা বলে, সেলিম জোয়ারদার হচ্ছে ওই শিবপাড়ার একজন নামকরা জুয়ারি। তিনি বিভিন্ন জায়গায় বিয়ে করে এবং তার একটা নয় একাধিক বউ আছে। এবং সেলিম জোয়ারদার তার বিয়ে করার পরে বউদের উপরে নির্মমভাবে অত্যাচার করে পরিবারের কাছ থেকে যৌতুক নিয়ে আসার জন্য। এবং এই যৌতুকের দায়ে তাকে একবার জেলে পর্যন্ত যেতে হয়েছে। এবং সেলিম জোয়ারদার বিভিন্ন জায়গায় এই আপনার জুয়ার আসর বসায় জুয়া খেলে। ওই শিবপাড়ার মধ্যে সবচেয়ে খারাপ এবং ভয়ানক লোক হচ্ছে সেলিম জোয়ারদার। আমি তখন বললাম যে আপনি তো দেখতে শুনতে অনেকটা রূপবতী, অনেকটা গুণবতী, দেখতে আপনাকে অনেকটা সুন্দর মনে হয়, আপনার মতো এত সুন্দর একটা মেয়ে সেলিম জোয়ারদারের মতো একটা লোককে কেন বিয়ে করলেন? মেয়েটা আমাকে বলে, ওই লোকটা আমাকে ধোকা দিয়েছে, আমাদের এলাকাতে মেলা বসে এবং সেই এলাকাতে উনি জুয়ার আসর বসায়। জুয়ার আসর বসানোর পরে সেখানে ওনার সাথে আমার পরিচয় হয়। সে জায়গা থেকে উনি নিজেকে অবিবাহিত দাবি করে উনি আমাকে বিয়ে করে। এরপর থেকে আমি জানতে পারি তার একাধিক বউয়ের গল্প। আমি যখন জানতে পারি তখন আমি তার পরিবার ছেড়ে দেবো, তার সাথে সংসার করব না। সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে আদর যত্ন করে আমার সাথে থাকতে থাকে। একটা পর্যায়ে তার প্রতি আমার আরও মায়া লেগে যায়। পরিপ্রেক্ষিতে সে আমাকে একটা পর্যায়ে বলতে থাকে তার পরিবার থেকে টাকা আনার জন্য, মানে আমার পরিবার থেকে টাকা আনার জন্য। আমি টাকা আনি না, সে প্রতিনিয়ত আমাকে নির্মমভাবে অত্যাচার করে এবং আজকে সন্ধ্যা রাতে আমাকে কুকুরের মতো পিটিয়েছে। আর আমার বাবা মাও আমাকে মেনে নিচ্ছে না, কেন আমি সেলিম জোয়ারদারকে ভালোবেসে বিয়ে করেছি। আমি বাবা মায়ের অমতে বিয়ে করেছি বলে আমি আমার বাবা মায়ের বাড়িতেও যেতে পারি না, স্বামীর বাড়িতে অত্যাচার সহ্য করতে পারি না। আর তাই আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি মরণকেই বরণ করে আমার জীবনের সমাপ্তি ঘটাতে চাই। মেয়ে যখন কথাগুলো বলে আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, মনে হলো যেন এক পৃথিবী পরিমাণ কষ্ট তার বুকে জমে এবং চোখ দুটো জ্বলজ্বল করতেছিল। আমি তখন তার অনুমতি ছাড়াই তার কাছে আসলাম, এসে বললাম, আপনার নাম কি? আমাকে বলে, আমার নাম আখি। আমি বললাম, আখি আমি আপনাকে একটা কথা বলি, যার এই দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এই মহান আল্লাহই আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে।
মেয়েটা আমাকে বলে যে আল্লাহ আমাকে এখন কোথায় নিয়ে যাবে বলেন তো? আমি তো আমার স্বামীর বাড়িতে যেতে পারবো না, আমার বাবার বাড়িতে। এই মুহূর্তে আমি কোথায় যাব? আমার যাওয়ার রাস্তাটা কোথায়? তাই তো এই এই আপনার এই বিলের মধ্যে আসছে এবং ওখানে বিষ খেয়ে আমি মারা যাব। সকালবেলা হয়তো 2-1 দিনের মধ্যে আমার লাশ শকুনে খেয়ে ফেলবে এবং শকুনে খেয়ে ফেললে পরে আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমি বললাম, এটা কোনো সমাধান হতে পারে না, এইটা কোনো সুষ্ঠু সবল এবং ভালো মনের মানুষ করতে পারে না। আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। মেয়েটা তখন আমাকে বলে যে না, আমি আপনার বাড়িতে যাব না। আমি হঠাৎ করে আপনার বাড়িতে গিয়ে আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। আমি বললাম, আরে আপনি বিপদ বলতেছেন কেন? আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবাই তো আছে, সমস্যা নাই, আপনি আমার সাথে চলেন। ওই মুহূর্তেও মেয়েটা বলতেছে যে না, সে আমার সাথে যাবে না, আমার বাড়িতে সে যাবে না। আমি বললাম, ঠিক আছে, আপনি যেহেতু আমার বাড়িতে যাবেন না, ওই যে বাতিটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার মিশিং ঘর। ওখানে ওখানে আমি আপনাকে নিয়ে যাব এবং আপনি ওইখানে থাকবেন। ওই ঘরের মধ্যে আপনি রিল্যাক্সে থাকবেন। ওই গ্রামের মানে আমাদের গ্রামের আশেপাশের গ্রামের কোনো মানুষ আমার মিশিং ঘরে আসে না, এটা সম্পূর্ণ খালি থাকে। আপনি ওখানে চলেন, আমি আপনাকে ওই জায়গায় রাখবো। মেয়েটা তখন পর্যন্ত বলতেছে, আমি আপনাকে কোনো বিপদে ফেলতে চাই না। আমি চাই না আমার জন্য আপনি কোনো রকমের বিপদের সম্মুখীন হন। আমি চাই না আপনি আমার জন্য কোনো মানুষের কাছে ছোট হন। আমি বললাম, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমি আপনার জন্য এক বিন্দু পরিমাণের কোথাও ছোট হব না। তবে আপনি যদি এখন আমার সাথে না যান, তবে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি নিজেকে একজন দোষী হিসাবেই সারা জীবন গণ্য করে যাব। মেয়েটা তখন একটু মায়া লাগলো আমার উপরে। মায়া লাগার পরে বলে, ঠিক আছে চলেন। তার হাতে কোনো ব্যাগ ছিল না, কিছু ছিল না, বোরকা পরিহিত অবস্থায় আমি তখন তার এই মেশিন ঘরের মধ্যে আনি। তখন চারিদিকে গুটগুটে অন্ধকার। আমি তখন মেয়েটাকে বললাম, আপনি তো কাপড় পাল্টাতে হবে, আপনার পুরো শরীরের কাপড়ই প্রায় ভিজা, আপনার পায়ে কোনো জুতো নাই, আপনার কি ভয় লাগবে? আপনি কি এখানে একটু থাকতে পারবেন? আমি বাড়িতে গিয়ে আপনার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবো। মেয়েটা তখন আমাকে বলতেছে, আরে আমি তো মরার জন্যই আসছি, ওই বিলের মাঝখানে বসেছিলাম তখন ভয় পাই নাই, আর এখন এত সুন্দর একটা জায়গায় বসে কি আর আমি ভয় পাবো? আমি বললাম, বাহ, তাহলে তো বেশ ভালো, আপনি এখানে থাকেন, আমি যাব আর আসবো। এই বলে আমি তখন মেয়েটাকে আমার মেশিন ঘরে রেখে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার বড় বোনের কিছু জামা কাপড় ছিল আমাদের ঘরে, এইগুলো নিলাম। এগুলো নেওয়ার পরে আমার কিছু আমার মায়ের জুতা, এটা ওইটা, এবং আমি বলে করে অনেকগুলো ভাত এবং তরকারি তার জন্য নিয়ে গেলাম। ভাত, তরকারি, জামা কাপড় সব কিছু নিয়ে গিয়ে আমি মেশিন করে মেয়েটাকে দিলাম। দিয়ে বললাম, একটা কাজ করেন, এইদিকে একটা পুষ্কুনি আছে, আপনি কি একটু ডুব দিয়ে আসবেন? মেয়েটা বলে, না, এত রাতে আমি আর ডুব দিব না, আপনি আমার জন্য ভাত নিয়ে আসছেন, আমার পেটে অনেক খিদা, দেন আমি ভাত খাই। এবং মেয়েটা গপ 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 করে খাবার খেতে শুরু করে। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ এই পরিমাণের খেতে পারে? এক বল ভাত সে 1 মিনিটেই মনে হয় খেয়ে ফেলে। আমি বললাম, এখানে একটা চৌকি আছে, আপনি চৌকির মধ্যে ঘুমিয়ে যান। মেয়েটা বলে, তারপরে? আমি বললাম, ঘুমিয়ে যান, পরেরটা পরে চিন্তা করা যাবে। এরপরে মেয়েটা খাওয়া দাওয়া করে ওই বোরকাটা খুলে আবার ওই কাপড় খুলে আমার বোনের কিছু কাপড় পরে ওখানে ঘুমিয়ে যায়। আমি তখন দরজাটা আটকায় রাখি এবং বাইরে দিকে চিন্তা করতেছিলাম যে কী করব। আসলেই সত্যি কথা বলতে আমার এই মেশিন ঘরে কিন্তু কোনো মানুষ আসে না, আর কোনো মানুষজন আমার এদিকে আসে না। এখানে মেয়েটা থাকলে সে অনেক সেফ থাকবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু কতদিন এইভাবে একটা মেয়েকে আমি এই ঘরের মধ্যে কতদিন বা লুকিয়ে রাখবো? একদিন না একদিন মানুষ তো জানাজানি হবে, এবং এই মেয়েটার ভবিষ্যৎ বা কী হবে? এগুলো চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো, আরে মেয়েটা তো মরেই যাইতো, সে তো মরতেই চেয়েছিল, এবং একটা মেয়ে যেহেতু মরে যেতে যাচ্ছে ওখান থেকে আমি তাকে রক্ষা করেছি, তাকে বাঁচিয়েছি। এখন যদি মেয়েটা এখানে অন্তত কিছুটা দিনের জন্য হলেও একটু শান্তিতে থাকতে পারে, তাহলে থাকুক না। এই বলে আমি তখন রাতটা ওখানে কাটিয়ে দিলাম। আমি তখন সকালবেলা মেয়েটাকে ঘুম থেকে জাগালাম, জাগিয়ে বললাম, আমি তো চলে যাব, আপনি এখানেই থাকেন এবং আপনি এই জায়গার মধ্যেই থাকেন, এখানে পুষ্কুনি আছে, আমি আপনাকে পানি দিয়ে যাচ্ছি, আপনি আপনার মতো করে থাকেন, আমি বাড়িতে গিয়ে ঘুমাবো। এই বলে আমি তখন দিনের বেলা বাড়িতে চলে গেলাম, মেয়েটাকে আমি ওই মেশিন ঘরে রেখে আসলাম। বাড়িতে ঘুমিয়ে বিকেলের পরে, আসরের নামাজের পরে আমার তখন ঘুম ভাঙে। ঘুম ভাঙলে পরে আমার পেটে ভীষণ ক্ষুধা লাগে। আমি গোসল করে সে খাওয়া দাওয়া করছি, খাইতেছি, আর মনে মনে ভাবতেছি যে মায়ের বোনেরে কি বলবো মেয়েটার কথা। আবার ভাবতেছি যে বলতে গেলে আবার কি হয়, তারা বা কী মনে করে, একটা যুবতী মেয়েকে আমি ঘরের মধ্যে রেখে দিছি, তাদেরও তো খারাপ লাগতে পারে। আমি চিন্তা করলাম যে পরিস্থিতি সামনের দিকে কি হয় আমি আরেকটু দেখি, হুট করে আমি কোনো সিদ্ধান্তে না যাই।
এরপরে আমি আর কোনো কিছু বললাম না, না তাদেরকে না তাদের পরিবারকে কাউকে কোনো কিছু না জানিয়ে আমি তখন সন্ধ্যার পরে আবারও টর্চ লাইট হাতে নিয়ে আমার মেশিন ঘরের পাশে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম মেয়েটা বসে আছে, খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি তো ঘর থেকে কোনো কসমেটিক কোনো কিছু আনেন নাই, তাহলে তো সুন্দর করে সাজলেন কেমন করে? মেয়েটা আমাকে বলে, আমি মুখ ধুইলে আমার সাজা হয়ে যায়। সেদিনে আমার কাছে মনে হয়েছিল যে এইটা কোনো স্বাভাবিক মেয়ে না, তার মাঝে অস্বাভাবিক কোনো কিছু লুকিয়ে আছে, কিন্তু তার কার্যকলাপে এগুলো আমি খুব ক্লিয়ার বুঝতে পারিনি। যাই হোক, এরপর আমি যখন মেশিন ঘরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপে পানি দিতাম, সে আমার কাছে আসতো, আমার সাথে যাইতো। পুরোটা রাত, সারাটা রাত ওই চন্দ্রিমা রাতের বেলায় ও আর আমি একসাথে আমাদের পুরো বিলের মধ্যে জমিতে জমিতে পানি দিয়ে যেতাম, জমিতে জমিতে পানি দিতাম। ও আমাকে কাজে হেল্প করতো। সারাটা রাত না আমি ঘুমাতাম না ও ঘুমাইতো, দুজনের একজনও সারা রাত ঘুমাতাম না। সারাটা রাত ভোর বিভিন্ন জমিতে পানি দিতাম, ও আমাকে সাহায্য করতো, আমি ওকে সাহায্য করতাম। এরকম করতে করতে সকাল হয়ে যেত। সকাল হলে পরে আমি বাড়ি থেকে ভাত নিয়ে আসতাম, ভাত এনে ওরে ভাত খাওয়াই ওরে ঘুম পাড়াইয়া আমি আমার বাড়িতে যাইতাম। বাড়ি থেকে আবার গুদুলি সন্ধ্যা আমি আসার সময় আবারও সে ভাত নিয়ে আসতাম, ভাত এনে তারা ভাত খাওয়াইতাম, তারা ঘুম থেকে জাগাইতাম। ও আসলে কোনো কিছু বুঝতে পারে নাই, আমিও কোনো কিছু বুঝতে পারি নাই, কিন্তু দুজন দুজনকে অন্যরকমভাবে ভালোবাসতে শুরু করি। এই গল্পটা একদিন দুই দিনের গল্প নয় ভাই, এই গল্পটা প্রায় 10-15 দিনের গল্প। এই 10-15 দিন একই বিলের মধ্যে, একই জমির মধ্যে ও আর আমি একে অপরের পারস্পরিক এক চরম পারস্পরিক বন্ধু হয়ে এই বিলের পাড়ে পানি দিয়ে যাচ্ছিলাম। আমার এই দিনগুলো না আমি কখনো ভুলতে পারবো না। আমি জানি না সে মানুষ না পরি না জিন নাকি, তবে সে আমাকে যে সময়টা দিয়েছে এটা আমার কাছে মনে হয় একটা স্বর্গীয় সময়। আপনি বিশ্বাস করবেন না ভাই, যখন আকাশে অনেক বড় একটা চাঁদ জ্বলতে থাকতো, ঝিঝি পোকারা চারদিকে বন বন করে ঘুরে বেড়াতো, সে সময়টাতে ও আর আমি একসাথে কোদাল হাতে নিয়ে বিলের মধ্যে যেতাম এবং বিলের আইলগুলো কেটে একটার পর একটা জমিতে আমি তখন পানি দিতাম। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম, ও দৌড়িয়ে ঘর থেকে আমার জন্য পানি নিয়ে আসতো, ওর শরীরের কাপড় দিয়ে আমার ঘাম মুছে দিত, ওর কাঁধে আমাকে মাথা রেখে খানিকটা সময় একটু বিশ্রাম করার সুযোগ দিত। আমাকে অপুরন্ত ভালোবাসা দিয়েছে। ওর কাঁধে মাথা রেখে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে মেয়েটা দেখতে এতটাই সুন্দর, এতটাই কিউট, এতটাই মায়াবী, আর তার কণ্ঠ এতটাই সুন্দর, এমন একটা মায়াবতী গুণবতীকে সেলিম জোয়ারদার কেন ছেড়ে দিয়েছিল? এইরকম মেয়ে পাইলে তো আমি মাথায় করে রাখতাম, কখনো তারে এক বিন্দু পরিমাণের কষ্ট দিতাম না, তাকে বুকের মধ্যে আগলাইয়া রাখতাম। অথচ এই মেয়েটা কেন, সেলিম জোয়ারদার তারে কেন ছেড়ে দিল? এরকম করে একদিন, 2 দিন, 3 দিন করে করে সময়গুলো কাটতেছে এবং তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। একে অপরকে এক অন্যরকম ভালোবাসার রাজ্য থেকে ঘুরাই নিয়ে আসতেছি। এমন করতে করতে বেশ কয়েকদিন কেটে গেল এবং বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে আমরা যখন দুজনেই মোটামুটি প্রেমের সম্পর্কে আরও বেশি আপ্লুত হয়ে গেলাম, আমি তখন তারে বললাম যে চলো আমাদের বাড়িতে চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু বাড়িতে যাইতে রাজি হয় না। আমি বললাম, বাড়িতে কেন যাবা না, চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই, তুমি আমাদের বাড়িতে যাবা, আমাদের বাড়িতে থাকবা, আমি তোমাকে আমার পরিবারকে তোমার কথা বলবো। ও শুধু আমাকে বারবার একটা কথাই বলে যে তোমার পরিবারকে বলা যাবে না, আমার আব্বা আম্মাকে বলতে মানা করে, এবং ওর বিষয়ে আমি যদি কাউকে জানাই, ও আমাকে বলে আমি তোমার এখান থেকে চলে যাব, আমি তোমার এখানে থাকবো না, আমার বিষয়ে কাউকে জানানো চলবে না। কিন্তু ওর সাথে কোনোদিন আমার খারাপ কোনো সম্পর্ক হয়নি, শারীরিক সম্পর্ক বাদে বা অন্য যে সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক হয়নি। তবে একটা ঘটনা আমার জানা আছে। ঘটনাটা হচ্ছে এরকম, একদিন হঠাৎ করে আমি তারে ডাকতেছিলাম, দুপুরের ঠিক একটু পরে তারে ডাকার জন্য আমি মিশিং করে গেছিলাম। এখন তারা যখন আমি ডাকতেছি, সে দরজা খোলে না। দরজা না খোলার পরে টিনের ভেড়া ছিল, টিনের ভেড়া দিয়ে আমি যখন ভিতরের দিকে তাকাচ্ছিলাম, ভিতরে তাকানোর পরে আমি তাকে দেখতে পাই নাই। দেখলাম খাট একদম খালি, সে কোথাও নাই, খাটের নিচেও সে নাই। ঘর থেকে তো দুপুরবেলা, বাইরে থেকে তো ঘরের ভিতরে দুপুরবেলা ক্লিয়ার দেখা যায়। এবং এরকম করে ডাক দিয়ে একটা পর্যায়ে সে হঠাৎ করে বলতেছে, আমি ভিতরে। হ্যাঁ হ্যাঁ বলে যখন ডাক দিল, আমি বললাম দরজা খোলো। দরজা খোলার পরে আমি তারে দেখে মনে হলো সে কোনো একটা জায়গা থেকে দৌড়িয়ে আসছে। এইরকম আমি তারে বললাম, কি ব্যাপার, তুমি কোথায় ছিলা? আমি তো বেড়ার ফাঁক দিয়ে ঘরে দেখলাম যে তুমি ঘরে নাই, তুমি কই গেছিলা? আমার বলে, কই না, কোথাও যাইনি তো, ঘরেই তো ছিলাম। সেদিন আমার সন্দেহটা আরও বেশি বাড়ে। এরপরেও তারে আমি কোনো কিছু বুঝতে দেইনি। এবার যখন আমি তাকে বলি আমার পরিবারে চলো, আমি তোমাকে বিয়ে করব,
ও আমাকে একটা কথাই বলে যে না, আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ আমি একটা বিবাহিত মেয়ে, আমার বিয়ে হয়েছে, আমি স্বামীর কাছে নির্যাতিত, পরিবারের কাছে নির্যাতিত। তুমি একটা সুন্দর, দেখতে শুনতে একদম সুদর্শন একটা ছেলে, তুমি আমার থেকে অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারবা, তুমি আমার থেকেও ভালো একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারবা। সো তুমি আমাকে নিয়ে কেন ভাবছো? আমাকে নিয়ে তোমার ভাবার কোনোই কারণ নাই, তুমি তোমার মতো করে বিয়ে শাদী করো, আমি চলে যাব। ও শুধু আমাকে এটাই বলে আমি চলে যাব, এবং মাঝে মাঝে আমাকে এরকম করেও বলতো, হঠাৎ করে কোনো একদিন এসে যদি তুমি দেখো আমি এই ঘরে নাই, তাহলে কি তুমি খুব কষ্ট পাবা? আমি বললাম, আরে কষ্ট পাবো না মানে? অবশ্যই কষ্ট পাবো, আমি তোমাকে ভালোবাসি, তুমি যখন এই ঘরে থাকবা না তখন তো আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। ও আমাকে বলে, না, নিজেকে শক্ত করো, এই পৃথিবীতে কেউ কারোর সাথে সারা জীবন থাকে না। ওর এই কথাগুলো শুনতাম আর আমি অবাক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। এত সুন্দর করে ও কথা বলতো ভাই, মনে হতো যেন একটা জিন বা পরী আমার সাথে কথা বলে। এরকম করে আমি তারে মানে নিয়ে যেতাম, ও আসতে চাইতো না, আমার বাড়িতে নিতাম, ও আসতে চাইতো না, এবং বাড়িতে আমি তাকে জানাইতে চাইলেও সে ভীষণভাবে রাগ করতো। এরকম করতে করতে এবার মূল পয়েন্টের ঘটনাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একদিন হলো কি, ওই শিবপাড়ার মধ্যে আমি গেছিলাম এক মুন্সিবাড়িতে, শিবপাড়া মুন্সিবাড়িতে গেছিলাম কোনো একটা কাজে, এবং মুন্সিবাড়িতে যাওয়ার পরে যেই লোকের কাছে গেছিলাম ওই লোকেরে পাই নাই। ওই লোকেরে না পাওয়ার পরে আমি তখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, হঠাৎ করে দেখলাম কয়েকজন পুলিশ একটা বৃদ্ধ লোক আর একজন বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমি তখন এখানে একজনকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, পুলিশ কারে ধরে নিয়ে যাচ্ছে? সেখানকারই একটা লোক বলে ওঠে, বাটপার সেলিম জোয়ারদারের মা বাপরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি বললাম, বাটপার সেলিম জোয়ারদারের মা বাপরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন? সেই দোকানের মধ্যে একটা লোক আমাকে তখন জানায়, সেলিম জোয়ারদারের ছোট বউ, একদম ছোট বউ আত্মহত্যা করছে বেশ কয়েকদিন আগে। এখন এই আত্মহত্যার প্রতিফলে মেয়ের বাবা মা থানায় গিয়ে মামলা করছে যে স্বামীর অত্যাচারে মেয়ে আত্মহত্যা করছে, যৌতুকে চাপ দেওয়ার কারণে মেয়ে আত্মহত্যা করছে। এই জন্য এই মেয়ের বাবা মা মামলা দেওয়ার পরে এখন সেলিম জোয়ারদারে তো আর পায় নাই, না পাওয়ার কারণে তার বাপমারি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এবং বাপমারি নিয়ে যাচ্ছে, এবং এই হচ্ছে ঘটনা। আমি বললাম, কি বলেন? সেলিম জোয়ারদারের ছোট বউয়ের নাম কি? এখান থেকে একটা লোক বলে ওঠে, আখি। যখন আখি বলে ওঠে ভাই, আমি তখন চোখ দুটো কপালে উঠে যায়, কী রে? আমি বললাম, আখির বাড়ি কি অমুক গ্রামে? বলে, হ্যাঁ ওই গ্রামেই তো। আমি বললাম, কবে মারা গেছে ভাই? বলে, এই তো হবে মাস দুয়েক। আমি বললাম, কি বলে মাস দুয়েক? আমি বলি, তার লাশ কি পাওয়া গেছে? বলে, হ্যাঁ, মেয়েটা তো বিষ খেয়ে মারা গেছে, রাতের বেলায় বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে ওই বাড়িতেই বিষ খেয়ে মারা গেছে, এবং মারা যাওয়ার আগে সে তার বাপ মায়ের সব দুঃখ টুক্ষ বলে ঘরের মধ্যে গিয়ে গোপনে বিষ খেয়েছে, সেখানে মেয়েটা মারা গেছে। আমার মনে তখন প্রশ্ন জাগলো, তাহলে আমি যাকে আজকে 2 মাস ধরে ভাত খাওয়াচ্ছি, আদর করতেছি, ঘুরতেছি ফিরতেছি, এইটা তাহলে কে? এইটা তাহলে কি? মনের ভিতর তখন এই প্রশ্ন জাগলো। মুহূর্তের মধ্যে আমার শরীরের পশম তখন দাঁড়িয়ে গেল। আরে এটা কেমন কথা? তার মানে আমি যার সাথে আছি, যাকে আমি আদর করি, যত্ন করি, ভালোবাসি, 2 মাস ধরে যে আমার সাথে আছে, সে আদৌ কোনো মানুষ নয়। সে যদি মানুষ হবে, সে যদি আঁখি হবে, তাহলে মরে যাওয়া আঁখিটাকে। এর উত্তর খোঁজার জন্য আমি একবার চিন্তা করলাম দৌড় দিব বাড়িতে, মানে আমার ওই ইয়েতে, আপনার মেশিন ঘরে। আবার ভাবলাম ওইখান থেকে আবার সেলিম জোয়ারদারের ওই বাড়ি থেকে আমি চিন্তা করলাম না, তার বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে যাব। মানে কোন দিকে যাব তখন বুঝতে পারতেছিলাম না। দৌড়িলাম তার শ্বশুর বাড়িতে। আগে শ্বশুর বাড়ি থেকে মূল খবরটা নিয়ে আসি যে আদৌ মেয়ে মরেছে কিনা বা মেয়ের লাশ পাওয়া গেছে কিনা। আমি তখন সেলিম জোয়ারদারের শ্বশুর বাড়ি মানে আকির বাড়িতে তখন যাই। ওই বাড়িতে যাওয়ার পরে আমি তখন এই বাড়িটা একেবারে মর্মাহত একটা বাড়ির মতো পড়ে আছে। তারা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, কিন্তু এই বাড়ির মেয়েটাই ভালোবেসে সেলিম জোয়ারদারকে বিয়ে করে আর অকাল মৃত্যু ডেকে আনে। বাড়িতে যাওয়ার পরে আমি তখন আখির বাবা মাকে দেখতে পাই। আমি তখন তাদের সাথে কথা বলি। আমি বলি, আমার বাড়ি অমুক গ্রামে, আমি আপনাদের মেয়ে আখি যে সেলিম জোয়ারদারের কাছে বিয়ে হয়েছে, মেয়েটা কি মারা গেছে? এমনিই বলি। বলার পরে মেয়ের মা তখন হু 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 করে কেঁদে ওঠে। কেঁদে উঠে আমাকে বলে, হ্যাঁ বাবা, আমার মেয়ে তো মারা গেছে আজকে 2 মাস। আমি বললাম, আপনার মেয়ে মারা গেছে 2 মাস? কোথায় মাটি দিছেন? বলে, এই তো ওখানে। কবরস্থানটা তখন আমাকে দেখাচ্ছে, বাড়ির খুব কাছাকাছি কবরস্থান। আমি বললাম, বাড়ির ভিতরে কেন মাটি দিলেন? আপনাদের কি কোনো কবরস্থান নাই? মহিলা আমাকে বলতেছে, না, ও তো আত্মহত্যা করে মরে গেছে, এই জন্য অন্য কোনো কবরস্থানে ওকে ওরা কবরস্থ করবে না, যার জন্য আমাদের বাড়িতেই নতুন কবরস্থান বানিয়ে ওকে এখানে কবর দিয়েছি। আমি তখন বললাম, কি বলেন, আপনাদের মেয়ের লাশ কি আপনারা দেখেছেন? বলে, হ্যাঁ, শেষ রাতেই তো আমার মেয়ে আমাদেরকে দুঃখ বলে রুমে গিয়ে বিষ খেয়ে মারা যায়। আমরা সকালবেলা মেয়ের লাশ পাই ঘরের মধ্যে। এরপরে আমরা আপনার পুলিশকে জানাই, পুলিশ এসে হসপিটালে নিয়ে যায়, লাশ ময়নাতদন্ত হয়, এরপর আমরা মাটি দিয়ে দিই। আমার মনের ভিতর তখন প্রশ্ন জাগলো, মা,
এগুলো কি বলতেছে? এগুলোই যদি সত্য হয়ে থাকবে, তাহলে আমি যে আখিকে আদর যত্ন করে বড় করতেছি, ভালোবাসতেছি, ওই আখি তাহলে কে? শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেল, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। দৌড়িয়ে দৌড়িয়ে আমি তখন ছুটে আসলাম আমার ওই মেশিন ঘরের মধ্যে। মনের ভিতর ভয়ও কাজ করতেছে। ভয়কে জয় করে দৌড়াতে দৌড়াতে যখন মেশিন ঘরে আসলাম, আমি তখন দেখলাম যে মেশিন ঘরের ভিতরে কেউ নাই, একদম ফাঁকা। আমি তখন এদিক সেদিক তাকাচ্ছিলাম এবং আখির যে ব্যবহৃত কাপড় চোপড়গুলো ছিল, জামা কাপড়গুলো ছিল, এগুলোও পরে আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ওর পায়ের যে জুতো, ওই জুতো জোড়া পর্যন্ত পরে আছে খাটের নিচে, কিন্তু ও নাই। আমি এদিক সেদিক বিভিন্ন দিকে খুঁজতেছি, ওরে আমি কোথাও পাচ্ছি না। এবং ওই দূরে অনেকে কাজ করে বিলের মধ্যে, জমির মধ্যে, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছি, ভাই আমার মেশিন ঘর থেকে কি কোনো মেয়েকে বেরোইতে দেখছেন? সবাই তখন আমার হাইসা বলে, কি ব্যাপার ভাই, তুমি কি মেশিন ঘরে মেয়ে পালো নাকি, নাকি কোনো মেয়ের মেশিন ঘরে লুকিয়ে রাখো? তুমি কি খারাপ মানুষ নাকি? এরকম অনেকে আমাকে অনেক কথা বলে, কিন্তু আমি আর আখিরে খুঁজে পাই না। আখি কোন দিকে গেল, কোথায় গেল? পাগলের মতো এদিক সেদিক বিভিন্ন দিকে আমি তখন তারে খুঁজতে থাকি, কিন্তু তার কোনো অস্তিত্ব আমি আর খুঁজে পাই না। সময় যত সামনের দিকে যাচ্ছে, আমার ভিতরে বিষণ্ণতা ঠিক ততটাই বাড়তেছে। আরে একটা মেয়ে হুট করে কোথায় চলে যাবে, কোন জায়গায় চলে যাবে, আমি তারে কোথায় খুঁজে পাবো? পাগলের মতো এদিক সেদিক বিভিন্ন দিকে তন্ন তন্ন করে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, বাট কোথাও আমি ওর কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে আসরে আজান দিয়ে দিল। আসরে আজান দিয়ে দেওয়ার পরে, আসরে আজানটা যখন দিল, আজানটা দেওয়ার পরে আমি তখনও ওরে খুঁজতেছি। এবার মানুষের জমিতেও পানি দিচ্ছেন, একটু অন্যরকম অবস্থা। সন্ধ্যার দিকে আমার মা বাবা তখন বিষয়টা কিছুটা আঁচ করতে পারছে যে আমি পাগলের মতো হয়ে গেছে। সন্ধ্যার দিকে আমার বাপ্পা আমার বাড়িতে ধরে আনছে। ধরে আনার পরে আমার মাঝে তখন আর আমি নাই, আমি যিনি একটু কেমন হয়ে গেছি। আমার আব্বা আম্মা আমারে বলতেছে, কি হয়েছে তোর, কি হয়েছে? আমি কোনো কিছুই বলি না। এমন করতে করতে রাতটা কেটে সকাল হয়ে গেল। আমি সকাল হয়ে যাওয়ার পরেও আবারও আখিরে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া, বিভিন্ন পাড়ায় আমি আবারও আখিরে খুঁজে বেড়াইতেছি, কিন্তু আখি নাই নাই নাই। এবং আখি আমার আর কখনো স্বপ্নেও আসে না। এরকম করে প্রায় 4 থেকে 5 দিন কেটে গেল। এবং 5 দিন পরে একদিন হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি আখিরে স্বপ্নে দেখি। এবং স্বপ্নে দেখার পরে আমি স্বপ্নে দেখেও আমাকে স্বপ্নে এসে বলে, তুমি আমাকে খুঁজো না, তুমি আমার পিছনে সময় দিও না। আমি তো তোমাকে আগেই বলেছি তুমি বিয়ে করে ফেলো, তুমি সংসার করো, আমার কথা তুমি শোনো নাই, তুমি বিয়ে করো। ও আমাকে বারবার বিয়ের কথা বলতো। আমি তখন পাগলের মতো ওরে বুঝাচ্ছিলাম যে না, আমি তোমাকে ভালোবাসি। আমি স্বপ্নের মধ্যে ওকে বলতেছি, আমি বিয়ে করতে হলে তোমাকেই বিয়ে করব। আমি তুমি ছাড়া অন্য কাউরে বিয়ে করে তার সাথে আমি সংসার করতে পারবো না। এবং যতবার যেভাবেই আমি তাকে বলি না কেন, এতে আমার আর কোনো কাজ হয় না। ও আমার কোনো কথাই শোনে না, ও আমার কোনো কথাই শোনে না এবং আমার কথার কোনো গুরুত্বই দেয় না। দিন যত সামনের দিকে যাচ্ছে, বুকের ভিতরটা ঠিক ততটাই ভারী হচ্ছে। প্রতি রাতেই তারে স্বপ্নে দেখি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় পাগলের মতো হয়ে গেলাম। এবং পাগল হয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে, তখন আর আখি আমাকে প্যারা দিত না, কষ্ট দিত না। আমি ঘুমিয়ে পড়লে ও আমার কাছে আসতো। এবং বিশ্বাস করবেন, সবাই বলে আমি স্বপ্নে, মানে আমি স্বপ্ন দেখছি, আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি কিন্তু ঘুমাইতাম না। আখি যখন আমার কাছে আসতো, ও আমাকে ডাকতো, আমি ঘুম থেকে উঠতাম এবং উঠার পরে ওর সাথে আমি ঘুরতে যাইতাম। ও আমারে এ পাড়া ও পাড়া, এখানে এখানে, ওই দেশ এই দেশ, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাইতো। আমি ওর সাথে ঘুরতাম, মজা করতাম, মাস্তি করতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম। এবং ও আমাকে বলতো, একটু পরে ফজরের আজান দিয়ে দিবে, আমাকে চলে যেতে হবে, চলো আমি তোমাকে বাসায় নামাই দিই, তোমাকে বাড়ি দিয়ে আসি। ও আমাকে আমার বাড়ির উঠানে দিয়ে আসতো। আমি ঘরের দরজা খুলে এসে শুইতাম। এরপর আমার মা আমাকে ডাকতো, এই উঠ না। আমি বললাম, মা আমি তো মাত্র ঘুমাইলাম, এখনই আমারে ডাকতেছো? আমার মা বলে, মাত্র ঘুমাইলি মানে তুই তো সুন্দর রাতেই ঘুমিয়ে গেছিস। আমি বললাম, না মা, সুন্দর রাতে ঘুমানোর পরে তো আখি আসছিল, আমি আখির সাথে ঘুরতে গেছিলাম, আখি আমার এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, আমি ওর সাথে ঘুরছি। আমার মা তখন আমারে বলে, তোর মাথা তো পাগল হয়ে গেছে এবং তোর ব্রেন তো ঠিক নাই। মা তখন আমাকে এই হুজুর কবিরাজের কাছে নিতে দৌড়াতে থাকে, কখনো হুজুরের কাছে, কবিরাজের কাছে, এই জায়গায় ওই জায়গায়, বিভিন্ন জায়গায় আমাকে তখন নিয়ে যাচ্ছিল। এবং আখি আমাকে বারবার স্বপ্নে সে একটা কথাই বলতো, মনে হয় আর বেশি দিন আমি তোমার সাথে থাকতে পারবো না, মনে হয় তোমার কাছ থেকে আমাকে চিরবিদায় নিতে হবে, তোমার পরিবার তোমাকে অন্য কোথাও বিয়ে করাই দিবে। এই কথাগুলো আখি আমাকে সবসময় বলতো। এরপরে আখির সাথে আমার গভীর রাতে প্রেম চলতে থাকতো। আমার মা আমাকে তাবিজ দিত
বিভিন্ন হুজুরদের কাছ থেকে নিয়ে তাবিজ পরাইতো এবং পানি পরায় খাওয়াইতো, এটা ওইটা করতো, বাট এতে কোনোভাবেই কোনো কিছু কাজ হতো না। সব বাধাকে অতিক্রম করেও আখি আমার কাছে চলে আসতো। এমন করে করে একদিন সকালবেলা ভোরে আমার মামার বাড়ি থেকে আমার এক মামা আসছে দূর সম্পর্কের, আমার এক নানি আসছে। মামা নানি আসার পরে মা আমারে ডাকলো এবং ডাকার পরে বলে, আসলাম, জামা কাপড় গায়ে দিয়ে তোরা এক জায়গায় নিয়ে যাব। আমি তখন বললাম, কোথায় নিয়ে যাবা? তারা জোর জবস্তি করে আমাকে রেডি করলো। রেডি করার পরে বেনগাড়ি খবর দিল এবং বেনগাড়ি আসার পরে বেনের মধ্যে আমার মা উঠলো, আমার ওই নানি উঠলো এবং আমার মামা উঠলো, আমাকেও জোর করে উঠালো। আমি বললাম, কোথায় নিয়ে যাবেন, আমাকে কোথায় নিয়ে যাবেন? সেদিন কিন্তু আমাকে, এর আগের রাতে কিন্তু আমাকে আখি বলতেছিল, মনে হয় তোমার সাথে এটাই আমার শেষ দেখা, আমার মনে হয় তোমার সাথে আর আমার ঘোরা হবে না। কেন যেন এই কথাগুলো বলেছিল জানি না। এবং পরের দিন আমার মামা, নানি এবং আমার মা আমাকে জোর করে কোথায় জানি নিয়ে যাচ্ছে। বেনগাড়ি সামনের দিকে যাচ্ছে আর আমার মনের ভিতর একটাই প্রশ্ন জাগতেছে যে তারা আমাকে নিয়ে যাচ্ছেটা কোথায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমি আমার মায়ের জিজ্ঞেস করলাম যে, ও মা, তুমি আমারে কই নিয়ে যাচ্ছ, আমাকে কি একটাবার বলা যায়? মা আমাকে বলে, আমি তোরে ফুল ভানুর কাছে নিয়ে যাব। এবং ওই ফুল ভানু কথাটা বলা মাত্রই না আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার ভিতরে একটা অন্যরকম ভয় লাগতে শুরু হয়। আমি বললাম, ফুল ভানু এইটাকে? আমার নানি তখন বলে বসে, এটা হচ্ছে জিনের বউ। আমি বললাম, জিনের বউ? জিন আবার মানুষকে বিয়ে করতে পারে নাকি? আমার নানি তখন আমার বলে, জিন যদি মানুষকে বিয়ে করতে না পারে তাহলে তুই কিভাবে এই তোর আখির প্রেমে পড়লি? আমি বললাম, আখি তো কোনো জিন ছিল না, আখি তো পরী ছিল। আমার নানি তখন হাসি দিয়ে বলে, পরী বলতে কোনো কথা নাই, ওই জিনের মেয়েদেরকেই, জিনের নারীজাতকে মানুষ পরিজাত বলে আখ্যায়িত করে। নানির সাথে কথা বলতে বলতে আমাকে একটা বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো এবং ওই বাড়িটা বিশাল একটা বাড়ি, কারো হাতে তেল, কারো হাতে পানি, এবং এরকম করে অনেক লোক তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ইমার্জেন্সি, জরুরি বলে আমাকে তখন ভিতরের দিকে নিয়ে যাওয়া হলো। ভিতরের একটা রুমে আমাকে তখন বসানো হলো, সাথে আমার মা, সাথে আমার নানি এবং রয়েছে আমার মামা। ওই মহিলার একজন খাদেম তখন কাছে আসলো, একটা মহিলা, আরেকটা মহিলা আয়শা বলতেছে, আপনাদের ছেলেরা আনছেন? আমার মা বলে, হ আনছে। বলি, একটু বসেন, একটু পরে আপনাদেরকে ডাকবো। প্রায় 15 থেকে 20 মিনিট অতিক্রম হওয়ার পরেই আমাদেরকে ভিতরের ঘর থেকে ডাক দেওয়া হলো। ভিতরের ঘর থেকে ডাক দেওয়ার পরে আমাকে একটা ঘরের ভিতরে ঢুকানো হলো, সাথে আমার নানি আর মা আর মামা রয়েছে। তাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে আমাকে যখন ঢুকালো, ভাই আপনি বিশ্বাস করবেন না, ওই ঘরটা একেবারে বাসর ঘরের মতো। এবং এই ঘরটাকে একেবারে বাসর ঘরে যেরকম কাঁচা ফুল দিয়ে সাজানো হয়, এই ঘরটাকে একেবারে কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। ঘরটা এত সুন্দর করে সজ্জিত আছে যে ঘরটা দেখার পরেই যে কারো কাছে মনে হবে যে এইটা মনে হয় নতুন কোনো বিয়ে হয়েছে এবং বিয়ে হবার পরেই ঘরটাতে বাসর করেছে, এটা একটা বাসর ঘর, এরকমটাই যে কারো কাছে মনে হবে। ঘরের মধ্যে ঢোকার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই ঘরে আমাকে কেন আনা হলো? এবং একজন মহিলা বধূ সেজে বসে আছে। আমার মা বলে, ইনিই হচ্ছে ফুলবানো। দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর না, বয়সও আমার থেকে বেশি, কিন্তু আমার দিকে জানি কেমন করে তাকিয়ে আছে। এই মহিলার তাকিয়ে থাকা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। মহিলা আমার মাকে বলে, একটা কাজ করেন, আপনার ছেলেকে যদি আপনি এভাবে নিয়ে যান, আপনার ছেলেকে এই পরীতে আবার ধরবে, আপনার ছেলেকে আমার বাড়িতে রেখে যান, আমার বাড়িতে রেখে গেলে পরে আপনার ছেলে ভালো হয়ে যাবে। আমার মা বলে, তাহলে কোথায় রেখে যাব? তার বাড়িতে কিন্তু লোক আছে, ফুলবানোর বাড়িতে লোক আছে, এখানে বন্দি করে রাখা হয় বিভিন্ন ধরনের, যাদেরকে জিনে ভূতে ধরে, যেগুলোকে জিন ছাড়াইতে পারে না, এখানে কয়েকদিন ধরে রাখা হয়। আমার যতটুকু মনে আছে, আমাকে সেদিন একটা ঘরের মধ্যে বন্দি করা হয় এবং এই ঘরটা অনেকটা লোহার শিকলের মতো ছিল, কিছুটা কারাগারের মতো। ওই ঘরের মধ্যে আমাকে রাখা হতো, রাতের বেলা আমাকে ঘুমাইতে দিত না। আমি রাতের বেলায় চোখটা বন্ধ করলে আমাকে ডেকে দিত, উঠাই ফেলতো, সাথে সাথে উঠাই ফেলতো। একটু পর পর 15-20 মিনিট পর পর ওই মহিলার যে খাদেম আছে তারাই এনে আমার শরীরে পানির ঝাপটা দিত। আমার শরীরটা তখন জ্বলতো, মনে হতো আখির জন্য আমার কলিজা ফেটে যায়। আমি একটু ঘুমানোর চেষ্টা করতাম, কারণ ঘুমাইলে তো আমি আখিকে দেখতে পাবো, কিন্তু আমার দৃষ্টিতে ঘুম আসতো না, আমি ঘুমাইতে পারতাম না। ঘুমাতে গেলেই পরে তারা আমাকে ডাকতো, ডেকে উঠাই ফেলতো, আমার গায়ে পানির ঝাপটা দিত। দীর্ঘ 1 সপ্তাহের মতো ওই জেলখানায়, ওই কারাগারে আমাকে তখন বন্দি করে রাখে। 1 সপ্তাহ পরে আমার বাবা মা আর আমার দাদি তখন আমাকে দেখতে আসে। এখানে দেখতে আসতে পর আমি তখন কান্না করি, আমাকে ওইখানে আটকায় রাখে। আমার বাবা তখন ফুলবানুকে বলতেছে, আমার ছেলে কি সুস্থ হয়েছে? যদি সুস্থ হয় তো আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরবো। ফুলবানু তখন আমার বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, এবং এইটা আপনার ছেলের সামনে না, শুধুমাত্র আপনাদের সামনে, মানে আসলামের বাবা মায়ের সাথে।
পরে আমাকে তখন বের করে দিল, আমার দাদিও তখন বের হলো। আমার আব্বা মা তখন ফুলবানুর সাথে কথা বলতেছে, কী জানি কি কথা বলে, এটা তো আর আমি জানি না বাইরে থেকে। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে আমার আব্বা মা তখন হাসি দিয়ে ঘর থেকে বেরোলো, এবং তারা যখন হাসি দিয়ে বেরোলো আমি একটু অবাক হয়ে গেলাম। আমার আব্বা মা তখন আমাকে বাড়ির একটা কোণার মধ্যে ডেকে নিল, কোণার মধ্যে ডেকে নিয়ে বলে, আসলাম গাজী, তোর জন্য একটা সুখবর আছে। আমি বললাম, সুখবর? কিসের সুখবর? আমার মা তখন আমাকে বলে, এই যে ফুলবানু মহিলা, সে তো অত্র এলাকাতে অনেক বড় একটা কবিরাজ, তাকে সবাই মান করে, তাকে সবাই সম্মান করে, এবং তিনার অগাধ টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ আভিজাত্য কোনো কিছুরই অভাব নাই, কিন্তু তিনি এখনও বিয়ে বসে নাই। অনেকেই বলে তিনার নাকি জিনের সঙ্গে বিয়ে হয়েছে। আসলে কি জিনের সঙ্গে মানুষের বিয়ে হতে পারে? এটা তো মিথ্যা কথা। যার জন্য এই ফুলবানু তোকে পছন্দ করেছে, এই ফুলবানু তোকে বিয়ে করতে চায়। এটা বলা মাত্রই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আমি আমার মা বাবা উভয়রে বলতেছি, তোমরা কি পাগল হয়ে গেছো? এসব কি কথা বলছো আমার নামে? আমি ফুলবানুকে বিয়ে করব? সে তো আমার মায়ের বয়সী। আমার মা বলে, কিসের আমার বয়সী? এরকম কোনো বয়স তার হয় নাই। সারাদিন ঘরে বসে থাকে, কাজকাম করে না, কবিরাজি করে, এই জন্য হয়তো স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে। মহিলার বয়স কিন্তু এতটা হয়নি। আর এই মহিলা অগাধ সয় সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সা আছে এই মহিলার, তোর কোনো অভাব থাকবে না, তুই সারাটা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি। আমি তখন মারে বললাম, তোমরা কি আমাকে বিয়ে করাচ্ছ না বিয়ে দিচ্ছ? আমার মা তখন বলে, এত কথা বলিস না তো, তুই রাজি হয়ে যা, আজকে রাতেই ফুলবানুর সাথে তোর বিয়ে হবে। আমি বললাম, মা, আমার জীবন থাকতে আমি কখনোই ফুলবানুকে বিয়ে করব না। আমার মা তখন বলে, যদি ফুলবানুকে তুই বিয়ে না করিস, ওই যে আত্মা আখি, ওই আখির আত্মা তোকে ছাড়বে না। আখির আত্মা তোকে এমনভাবে ধরবে যে তুই বাড়ি থেকে বের হলে পরেই ওই আখির আত্মা তোকে আবারও ঘিরে ধরবে, তুই ভালো থাকতে পারবি না। আমি তখন বললাম, আমি তো আখির কাছ থেকে দূরে যেতেই চাই না, আমি তো চাই আখি আমার সাথে থাকো, কারণ আখিকে আমি ভালোবেসেছি। আখি আমার দেহের অক্সিজেন, আখি না থাকলে আমি নিঃশ্বাস কেমন করে নিব? তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও, আমি ফুলবানুকে বিয়ে করব না। আমার মা তখন খুব রেগে গিয়ে আমাকে বলে, তোর ফুলবানুকেই বিয়ে করা লাগবে, তোর অনেক পাগলামি সহ্য করেছি, তোর আর কোনো পাগলামি আমি সহ্য করব না, তুই ফুলবানুকেই বিয়ে করবি, এটাই ফাইনাল। ওই দিন মা বাবা দুজনেই খুব বেশি রেগে গেল, এবং তারা রাগের বশবর্তী হয়ে আমাকে বলল, তুই যদি ফুলবানুকে বিয়ে না করিস তাহলে তুই আমাদের মরা মুখ দেখবি। এবং আমার মা অতি যেহেতু কান্না করতে শুরু করলো, আমার ভিতরটা তখন অনেকটা গলে গেল। আমি তখন শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলাম। আপনি জানি না বিশ্বাস করবেন কিনা, রাত্র প্রায় 12:30টার দিকে তখন আমার বিয়ে হয়। মানে আমাকে বিয়ে করায় ফুলবানুকে, যেই ঘরের মধ্যে ফুলবানু থাকে ওই ঘরের মধ্যে ফুলবানুর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে ওইখানে কাজী আনা হয়, বিয়ে হয়। বিয়ে হলে পরে আমি জানতে পারি আমাকে এই ঘরে মানে ইয়েতে থাকতে হবে, যেটাকে ঘর জামাই বলে, ঘর জামাই থাকতে হবে। আমার বিয়ে হলো ফুলবানু যেই ঘরে কবিরাজি করে ওই ঘরে না, অন্য একটা ঘরে ফুলবানুকে আর আমাকে একসাথে থাকতে দেওয়া হলো। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও হলো। সকাল হয়ে গেল, আমার আব্বা তখন বাড়ি থেকে লোকজন খবর দিল, এবং এর পরের দিন আমাদের বাড়ি থেকে লোকজন আসছে। একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে ফুলবানুকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি, ফুলবানু তার বাড়িতেই ছিল। আমার বাড়ি থেকে কিছু লোক এসে একটা অনুষ্ঠান করলো, এবং অনুষ্ঠান শেষ হওয়ার পরে যে যার মতো করে চলে গেল। আমি তখন ফুলবানুর সাথে ঘুমাইতেছি। এখানে একটা বিষয় কি, আমি যেহেতু ফুলবানুকে বিয়ে করছি, আমি ওর বাড়ির মধ্যেই থাকি, এখানে সে এক রাত আমার সাথে থাকে, আরেক রাত মানে এক রাত আমার সাথে ঘুমায়, এবং পরের রাত ওই যেখানে তন্ত্র মন্ত্র কাজ করে, যেখানে কবিরাজি করে, ওই রুমের মধ্যে ঘুমায়। এবং ওই রুমের মধ্যে যখন ঘুমায় ও দরজা লাগাই দিয়ে ঘুমায়। আমার কাছে মনে হয় যে ও ভিতরে কারোর সাথে কথা বলে, কারণ তার পাশের রুমটাতেই আমি থাকতাম, পাশের রুমে আমি থাকতাম। এই রুমের মধ্যে মনে হয় ও কারোর সাথে কথা বলে। আর আরেকটা জিনিস আপনি শুনলে আরও অবাক হয়ে যাবেন, যেই রুমে বসে ও কবিরাজি করে ওই রুমের যে কাঁচা ফুলগুলো আছে, ওই 3 দিন পরে পরে এই ফুলগুলো পরিবর্তন করে। যে ফুলগুলো আছে এগুলো 3 দিন পরে এগুলো পরিবর্তন করবে, আবার নতুন ফুল লাগাবে। এই ফুলের জন্য ও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এই ফুলের জন্য, শুধু ফুলগুলো লাগানোর জন্য। তো একদিন আমার সাথে ঘুমায়, আরেকদিন এখানে এসে ঘুমায়, একদিন আমার সাথে ঘুমায়, আরেকদিন ওখানে এসে ঘুমায়। মনের মধ্যে তখন প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, ওকে তো আমি বিয়ে করেছি, ও তো আমার বউ, আর আমার বউ তো আমার সাথে ঘুমাবে, ও এখানে ঘুমায় কেন? ও এইখানে কেন ঘুমায়, আমার সাথে কেন ঘুমায় না? কেন এক রাত আমার সাথে আরেক রাতে এই ঘরে ঘুমায়? এই প্রশ্নটা তখন আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। আস্তে আস্তে করে যখন আমি একটু টেনশনে পড়ে যাবে, এটা নিয়ে ভাবতে থাকি, কয়েকদিন পরে আমি তখন ফুলবানুকে জিজ্ঞেস করি, এরই মাঝে আমার কিন্তু আর আখির সমস্যাটা নাই। আখি যে রাতের বেলা আসতো, আখিকে স্বপ্নে দেখতাম, এটা সম্পূর্ণভাবে আমার কাছ থেকে চলে গেছে। এবং আমি যেই রাতে ফুলবানুর সাথে ছিলাম, এরপর থেকে আমার আখির কথা আর মনেও পড়ে না।
আগে যেরকম আখির জন্য বুকের ভিতরে একটা কষ্ট অনুভব হতো, চোখে জল আসতো, কান্না করতাম, খারাপ লাগতো, বাট এখন আর এটা হয় না। আখির কথাই আমার মনে হয় না, এবং আখি কই আছে, কেমন আছে, কি আছে না আছে, আমার এগুলো মাথায় আসে না। আমি আমার মতো করে খুব ভালোই আছি, মানে সব ভুলে গেছি, কোনো কিছু আমার মনে নাই। আমি ফুলবানুর সাথে খুব দিব্যি খুব ভালো সময় কাটাইতেছি। এমন করে সময়গুলো সামনের দিকে কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে যেহেতু সময়গুলো কাটতেছে, এবং বুকের মধ্যে বারবার একটা জিনিসে জাগতেছে যে ও কেন আলাদা করে ঘুমায়, কেন একদিন আমার সাথে, কেন একদিন ওই ঘরে। এমন করতে করতে বেশ কয়েকদিন পরে আমি কিন্তু আর আমার বাড়িতে যেতে পারি না। ওই ঘর জামাই বিয়ে করে ঘর জামাই থেকে গেলাম। মাঝে মাঝে আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, বাবা মা, এরা আমাকে দেখতে আসে, আমার সাথে কথাবার্তা বলে, এবং তারা আবার চলেও যায়। বেশ কয়েকদিন পর আমি ফুলবানুকে জিজ্ঞেস করলাম, আমি তো তোমার স্বামী, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি যে তুমি কেন একদিন আমার সাথে থাকো, আবার ওই ঘরে কেন একদিন একা একা থাকো, আর ওই ঘরে কেনই বা আমাকে ঢুকতে দাও না? ফুলবানু তখন আমাকে কিছু কথা বলে, যে কথাগুলো শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ফুলবানু আমাকে বলে, তাহলে তুমি শোনো, আমার একটা স্বামী নয়, আমার দুইটা স্বামী। আমার বয়স যখন 17 বছর, তখন আমার একটা জিনের বাদশার সঙ্গে বিয়ে হয়। আমি বললাম, জিনের বাদশার সঙ্গে? বলে, হ্যাঁ, আমি জিনের বাদশাকে বিয়ে করি, এবং জিনের বাদশার সঙ্গে আমি থাকতে থাকি, এবং আজকে বহু বৎসর ধরে জিনের বাদশা আমার সঙ্গে আছে। আমার ভিতরে মা ডাক শুনতে ইচ্ছে করে। আমার মনে হয় যে আমার একটা সন্তান থাকবে, যে সন্তান আমাকে জড়িয়ে ধরবে, আমাকে আদর করবে, মা বলে আমার কাছে আসবে। আমি জিনের বাদশাকে বারবার বলতাম, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা বাচ্চা দাও, আমার একটা বেবির দরকার। কিন্তু জিনের বাদশা আমাকে বলে, সে জিন জাতি হয়ে আমার পেটে সন্তান দিতে পারবে না। একমাত্র কোনো মানুষ যদি আমাকে বিয়ে করে, তবেই সে আমার পেটে সন্তান দিতে পারবে। এরপর থেকে আমি একটা মানুষ খুঁজতেছিলাম যে কোন মানুষটাকে আমি বিয়ে করব, কিন্তু আমার রাশির সাথে বা ওই জিনের মতে এমন কোনো মানুষ মিলে নাই যে মানুষটাকে আমি বিয়ে করব, যে আমার পেটে সন্তান দিতে পারবে। হঠাৎ করে যেদিন তোমাকে দেখলাম, তোমাকে তোমার বাবা মা আমার এখানে নিয়ে আসলো, ওই দিন আমার জিনটা আমার সাথে ছিল। আর ওই জিন তোমাকে দেখে বলল যে তুমি চাইলে এই ছেলেটাকে বিয়ে করতে পারো, কারণ এই ছেলের সাথে তোমার কুণ্ডলী বা রাশি মিলে যায়। এই ছেলেকে বিয়ে করলে পরে তোমার পেটে সন্তান আসবে, এবং এই ছেলেকে বিয়ে করলে তুমি আমার সাথেও থাকতে পারবা, এই ছেলের সাথেও থাকতে পারবা। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে বিয়ে করি, শুধু সন্তানের আশায়। আমি তখন বললাম, এইটা কী ধরনের কথা? তার মানে ওই রুমে তুমি যখন থাকো, ওই জিনটা তোমার কাছে আসে? বলে, হ্যাঁ, ওই জিনে আমার হাজব্যান্ড, ওই আমার স্বামী, ও আমার প্রথম স্বামী, তুমি আমার দ্বিতীয় স্বামী। ও আমার কাছে আসে, আমার সাথে থাকে, এবং আমরা রাতে একসাথে ঘুমাই। ওর কথা শুনে তখন আমার মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি স্তব্ধ হয়ে যাচ্ছিলাম, এটা কীভাবে সম্ভব? একটা মানুষের সঙ্গে জিনের বিয়ে কিভাবে হতে পারে, আর জিন কী করে একটা মানুষের সঙ্গে এভাবে রাত কাটাতে পারে? আমি ওকে বললাম যে, এগুলো তুমি কি বলছো? আদৌ কি তুমি কথাগুলো সত্য বলছো? ও আমাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে যা বলেছি সম্পূর্ণ সত্য বলেছি। আমি বললাম, আমি ওই জিনটাকে দেখতে চাই। ও বলে, না, আমি তোমাকে ওই জিনের সামনে নিতে পারবো না। আর ওই জিনটাকে দেখলে তুমি এত ভয় পাবা যে এরপরে তুমি আর আমার সাথেই থাকবে না। আমি বললাম, যেটাকে দেখলে তুমি ভয় পাও না, সেটাকে দেখলে আমি কেন ভয় পাবো? ও আমাকে বলে, আমি আজকে বহু বছর ধরে দেখে আসছি, যার জন্য আমার ভিতরে ভয় কাজ করে না, কিন্তু তুমি হঠাৎ করে দেখলেই সহ্য করতে পারবে না। ফুলবানু আমাকে ওই জিনের সামনে নিয়ে যাইতো না। আমি জিনের সামনে যাওয়ার জন্য চেষ্টা করতাম, যতবার বলতাম, কিন্তু ও আমাকে ওই জিনের কাছে নিত না। আমি একটা সময় রাগ করে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে চলে আসি। আমার বাড়িতে এসে আমি আমার বাবা মাকে এই ঘটনাগুলো জানাই যে তোমরা যে আমাকে বলতেছো ফুলবানুর সাথে থাকার জন্য, ফুলবানুর প্রথম স্বামী জিন, এবং ওই জিন ফুলবানুর সাথেই আছে, এরপর আমি কেন ফুলবানুর সাথে থাকবো? আমার আব্বা আম্মা আমার কথার কোনো মূল্য দিল না, আমার কথার কোনো দাম দিল না। আমাকে এক বিন্দু পরিমাণ মূল্যায়ন না করে আমাকে পুনরায় আবারও ওই ফুলবানুর ঘরেই পাঠাইলো। আমি আবার ওই ফুলবানুর ঘরে গেলাম। আমি জানি যে এক রাত সে আমার সাথে থাকে এবং অন্য রাত আরেকটা জিনের সঙ্গে থাকে। জানার পরেও আমি তখনও নিশ্চুপ, কারণ আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন ফুলবানুর ধন সম্পদের লোভে পড়ে যায়, ফুলবানুর অগাধ সয় সম্পত্তি এগুলোর লোভে পড়ে যায়, যার জন্য আমি আর কোনো কিছু করতে পারি না। আমি প্রতিবাদ করলে পরেও আমার প্রতিবাদ আমার বাবা মা অ্যাকসেপ্ট করে না বা গ্রহণ করে না। এমন করে 1 দিন 2 দিন কাটতো, এবং এরকম করতে করতে এই যে ফুলবানু এক রাত আমার সাথে, এক রাত ওই ঘরে, এইভাবে সমন্বয় করে দুই ঘরে থাকতেছে, আমার ভিতরে তখন কষ্টটা কাজ করতেছে।
এমন করতে করতে হঠাৎ করে ফুলবানু বেবি কনসেপ্ট করে, বাচ্চা কনসেপ্ট করে। যখন ওর পেটে বেবি আসে, আমার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তখন খুশি হয় যে ফুলবানু মা হবে। আর ফুলবানু মা হলে পরেই এই মা ওই সন্তানের বাবা হব আমি, আর সন্তানের বাবা আমি হওয়া মানে ফুলবানুর যত সয় সম্পত্তি আছে সেই সব কিছুর মালিকও আমি হব। এরকম পরিকল্পনা করে আমার আব্বা আম্মা খুশি, এবং দিন সামনের দিকে অতিবাহিত হতে হতে ফুলবানুর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়, এবং এই মেয়েটাও দেখতে খুবই সুন্দরী হয়। অনেক সুন্দরী একটা মেয়ে আমার হয়, এবং মেয়েটাকে দেখলে তাকিয়েই থাকবেন, এতটাই সুন্দর। এই মেয়েটার নাম রাখা হয় আরশি, এবং আরশি আমার মেয়েটার নাম রাখা হয়। আমার মেয়েটা দেখতে অনেক বেশি রূপবতী হয়, অনেকটাই আমার মতো হয় চেহারাটা। এবং আস্তে আস্তে করে আমার মেয়েটাকে তখন আমি বড় করতেছি। আমি জানি এই যে আমার মেয়েটা হয়, আমার মেয়েটাকে মাঝে মাঝে রাতের বেলায় ওর সাথে ঘুমাইতে নিয়ে যাইতো। মানে যে রাতে আমার সাথে থাকতাম এরপরের রাতে ফুলবানু নিয়ে যাইতো মেয়েটারে। আমি বলতাম কোথায় নিয়ে যাও? মেয়েটা রাতের বেলায় দুধ খেতে কান্না করবে, আমি এই জন্য নিয়ে যাই। মেয়েটা হওয়ার পরেও ও এক রাত আমার সাথে, এক রাত জিনের সাথে, এক রাত আমার সাথে, এক রাত জিনের সাথে, এইভাবে ও মিলিয়ে মিলিয়ে থাকতো। আমার সাথেও থাকতো, জিনের সাথেও থাকতো, জিনের সাথেও থাকতো, আমার সাথেও থাকতো। আমি তারপর এগুলো সহ্য করতেছি, কারণ আমি কি করব, আমার তো কিছু করার নাই। আর সেই সময় আমার কাছে মনে হয় আমি যেন একটা মেয়ে, আমাকে একটা ছেলের কাছে বিয়ে দিয়েছে, আর আমি সেই ছেলে সংসার করে যাচ্ছি। সময়গুলো সামনের দিকে এভাবে কাটতেছে, আর আমি আমার বাপ মাকে প্রতিনিয়তই বুঝাইতেছি যে না, আমিও সংসার করব না, বা আমি এই পরিবারে থাকবো না, আমি চলে যাব। কিন্তু আমার বাপ মা ভাই আমার কথার কোনো মূল্য দেয় না, কোনো দাম দেয় না। এরকম করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে নিজে ইউজ টু হয়ে গেলাম যে ঠিক আছে, যেহেতু এরকমই করতেছে তাহলে আর কি করব, থেকেই যাই। এবং একসময় আমি তখন ফুলবানুর ভালো একজন খাদেম হয়ে যাই। ফুলবানুর যেই রুগীরা আসে ওদেরকে আমিও দেখি, সিরিয়াল মেনটেন করি, ওদেরকেও ফুলবানুর কাছে আনি, এবং ফুলবানুর খাদেম হিসাবে আমি তখন কাজ করি। মিথ্যা বলবো না, ফুলবানু আমাকে অনেক টাকা দিত। ওর ওই টাকায় আমি অনেক বেশি জায়গার সম্পত্তি, এটা ওইটা অনেক কিছুই কিনেছি, অনেক সয় সম্পত্তিরও মালিক হয়েছি। আর ফুলবানুর যে মেয়ে আরশি আছে, আরশিকেও ফুলবানু অনেক আদর করতো, এত যত্ন করতো যে মেয়েটার শরীরে একটা ফুলের টোকা পড়তে ফুলবানু দিত না। সারাক্ষণে মেয়েটাকে দেখাশোনা করতো। মেয়েটার জন্য দুইটা কাজের লোক ফুলবানু রেখে দেয়, শুধু মেয়েটাকে দেখাশোনা করবে, মেয়েটার সাথে কথা বলবে, মেয়েটার সাথে থাকবে, এই জন্য দুইটা কাজের লোকেই ফুলবানু রাখে। এরপরও পড়ে আছে, ঠিক আছে দেখা যাক কী হয় সামনের দিকে। আমি ওভাবেই তখন সময়গুলো পাস করতেছি। এই করতে 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 আমার মেয়েটা আরশি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। মেয়েটা মোটামুটি অনেকটাই বড় হয়, এবং বড় হওয়ার পরে আমরা বাপ মেয়ে একসাথে চলাফেরা করতাম, একসাথে থাকতাম। এরকম করতে করতে আমার মেয়েটার বয়স তখন প্রায় 12 থেকে 13 বছর। তো এই 12-13 বছরে কিন্তু মেয়েটা কোনো সময় বুঝতো না। মেয়ে আমার মাঝে মাঝে বলতো যে আব্বু, ওই রুমে আম্মু আমাকে কেন নিয়ে যায়? ওই রুমে নিয়ে গেলে তোমার মতো করে একটা লোক আমার কাছে আসে। মেয়েটা আমাকে বলতো তোমার চেহারার একটা লোক আমার কাছে আসে, তা তুমি ওই রুমেও যাও, এই রুমেও থাকো, আম্মু কেন 2 রুমে মিলিয়ে থাকে? মানে যে জিনটা ফুলবানুর কাছে আসতো, ওই জিনটা আমার চেহারা নিয়ে ফুলবানুর কাছে আসতো, এবং আমার চেহারায় আরশি তখন ওই লোকটাকে দেখতে পাইতো। ও আমাকে বলে আব্বু, ওই রুমের মধ্যে তুমি কেন যাও? আমাকে এগুলো বলতে। 13 বছর বয়স হওয়ার পরে আমার মেয়েটার মধ্যে তখন প্রচণ্ড রকমের প্রশ্ন জাগে। 13 বছর বয়স তো একটা মেয়ের বিয়ের বয়স হয়েছে ওই সময়টাতে। ও সব কিছু বুঝতে পারে, এবং একটা পর্যায়ে ও হঠাৎ করে ওই রুমে আর যেতে রাজি হয় না। মানে ফুলবানুর সাথে যেই রুমেও যাইতো, মানে পাশের রুমে, ওই ঘরে ও আর যাইতে রাজি হয় না 13 বছর বয়সে। খেয়াল করবেন, আমি তখন বলি কেন যাবা না? ওই ঘরে তুমি কেন যাবা না? ওই ঘরে যাও না কেন? আমার মেয়ে আমাকে বলতেছে আমি ওই ঘরে যাবো না, আমি ওই ঘরে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। মানে এই ঘরে থাকবো, ওই ঘরে থাকবে না। তে মা কেন থাকবে না ওই ঘরে? কি হয়েছে আমাকে বলো। না, ও যাবে না। এরকম করে যখন আমার মেয়েটা ওই ঘরে যেতে চায় না, একটা পর্যায়ে আমি তখন ফুলবানুরে বললাম মেয়ে তো ওই ঘরে যেতে চায় না, তুমি একাই যাও, মেয়েটারে কেন নিয়ে যাও? ফুলবানু আমাকে বলে মেয়েকে নিতে হবে, মেয়েকে না নিলে উনি রাগ করে, ওই সর্দার রাগ করে মেয়েকে নিতে বলে, মেয়েকে নেওয়াই লাগবে। আমি বললাম না, মেয়েকে তুমি চাইলেই তো নিতে পারো না। মেয়ে যদি সেই রুমে যেতে না চায়, ওই ঘরে যেতে না চায়, তো মেয়েরে তুমি জোর করবা কেন? ফুলবানু আমার কোনো কথা শুনতো না। এরপরও জোর জবস্তি করে মেয়েটাকে ওই পরিবারে নিয়ে যাইতো। এমন করতে করতে একটা পর্যায়ে মেয়েটা আমাকে কিছু কথা বলে, যেগুলো শুধুমাত্র মানে আমার মেয়ে, যার জন্য আমি কথাগুলো বলতে চাই না, এবং একজন বাবা হিসাবে এটা যে আমার জন্য কতটা কষ্টকর ছিল, কতটা হৃদয় বিদারক ছিল, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটার কথা শুনে আমার চোখে তখন পানি চলে আসে যে আমার মেয়েটার সাথে এগুলো হয়। আমি বললাম তোমার মা কি দেখে না? বলে হ্যাঁ মা দেখে, মা কিছু বলে না। আমি বললাম তোমার মা কিছুই বলে না? বলে না, মা কিছুই বলে না। মা আমাকে বলে এটা তোমার আব্বু, এটা তোমার আব্বু। আমি বললাম আব্বু যদি হয় তো এই কাজ কীভাবে করে? ও তখন বলে আমি জানি না আব্বু, এই জন্যই তো আমি বলি আমি ওই ঘরে যাবো না। এবার আমি ফুলবানুকে একদিন জিজ্ঞেস করলাম যে ফুলবানু,
এটা তো তোমার মেয়ে, যাকে তুমি পেটে ধরেছো, 10 মাস 10 দিন পেটে রেখেছো। তোমার এই মেয়ের সাথে এই ধরনের কাজ হয় এবং তুমি এটার কোনো কিছু প্রতিবাদ করো না, তার কারণটা কি? ফুলবানু তখন আমাকে বলে, ওনাকে খুশি করার জন্য যা করা দরকার আমি তাই করব। উনি যদি খুশি না হয় তবে উনি আমার কাছ থেকে চলে যাবে, আর উনি যদি আমার কাছ থেকে চলে যায় আমার পুরো কবিরাজি বন্ধ হয়ে যাবে। আমি বললাম, কবিরাজি করার জন্য কি তুমি তোমার নিজের মেয়েকেও ওনাকে দিয়ে দিবা? ফুলবানু আমাকে বলে, প্রয়োজনে তাই করব। আমার বুকের ভিতরটা তখন কেঁপে ওঠে। কি বলে ফুলবানু? এটা কেমন কথা বলে? নিজের মেয়েকে ফুলবানু দিয়ে দিবে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য? আমি তখন আর এই কথাটাকে মানতে পারলাম না। মানতে না পেরে আমি তখন ফুলবানুর সাথে খেপে গেলাম যে না, এটা হতে পারে না, আমি ওই ঘরে আমার মেয়েরে যেতে দিব না। 1 দিন 2 দিন 3 দিন বাধা দিলাম, এবং বাধা দেওয়ার পরে আজ বহু বৎসর পরে ওই জিন আমাকে এক রাতে অত্যধিক মারে। এমন মারে যে আমার বাপ মায় আমাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়। এই পরিমাণে আমাকে রাতের বেলায় মারে। কেন মারে? আমি আমার মেয়েরে ফুলবানুর সাথে ওই ঘরে যেতে দেই না, ওই রুমে যেতে দেই না, এই জন্য আমাকে মারে। এবং মারতে মারতে আমার অবস্থা খুব খারাপ করে ফেলে। এরপরে বাপ মা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার বাবা তখন মারা যায়, মা থাকে, মা আমাকে হসপিটালে নিয়ে যায়, ভাইরা থাকে, বড় ভাইয়েরা, এনারা আমার দেখাশোনা করে। হসপিটাল থেকে আসার পর আমি তখন মাকে পুরো বিস্তারিত বিষয়টা খুলে বললাম যে মা, এই ঘটনা তোমার নাতিনের সাথে হয়। এগুলো বলার পর আমার মা তখন করলো কি, বলে ঠিক আছে একটা কাজ কর, তুই মেয়েটার ওই বাড়ি থেকে নিয়ে আয়, মানে আরশির ওই বাড়ি থেকে নিয়ে আয়। আমি বললাম, আনবো কী করে? ওই বাড়ি থেকে আনার তো কোনো সুযোগ নেই। ওই বাড়ি থেকে আনতে গেলে আমার সাথে এটা হবে, আমাকে তো ওই বাড়ি থেকে আনতে দিবে না। এবং এরপর আমি কিন্তু ওই বাড়িতে আর যাইতাম না। কয়েকদিন ধরে আমি আমার বাড়িতে পড়ে আছি। তখনই আমার মা আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী একটা কবিরাজ আছে, অনেক নাম করে একজন কবিরাজ, ওই কবিরাজের বাড়িতে নিয়ে যায়। ওই কবিরাজের বাড়িতে নিলে পরে ওই কবিরাজ তখন আমার মাকে বলতেছে যে তোমার ছেলেটাকে ওই বাড়িতে নিলে মেরে ফেলবে, তোমার ছেলের ওই বাড়িতে পাঠাইও না, যদি পারো এই তাবিজটা কোনো রকমে তোমার নাতিনের শরীরে পড়াইয়া তোমার নাতিনটা ওই বাড়ি থেকে নিয়ে আসো। তোমার নাতিনের শরীরে এই তাবিজটা কোনো মতে ছোঁয়াইয়া ওই বাড়ি থেকে তোমার নাতিনকে নিয়ে আসো, এই তোমার নাতিনকে ওই বাড়িতে রাইখো না। এইটা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। উনি আমাকে একটা তাবিজ দেয়, কথা খেয়াল করে দিবি শুনবেন। তাবিজটা দেওয়ার পরে আমি কবিরাজের বাড়ি থেকে তাবিজটা আনি আমার বাড়িতে, এবং আমার বাড়ি থেকে তাবিজটা নিয়ে সাইকেল যোগে আমি তখন আমার শ্বশুর বাড়ি মানে ফুলবানুর বাড়িতে যাচ্ছি। বাড়ির গেটের মধ্যে ঢুকবো, মানে গেটের মধ্যে দিয়ে ফুলবানু দাঁড়ায় আছে। তখন আপনার দিনের বেলায়, মানে আপনার ধরেন 1টা কি 2টা বাজবে, সময়টা এরকম। ফুলবানু গেটের মধ্যে দাঁড়ায় আছে। আমি বললাম, তুমি এখানে কেন? আমার বলো, তোমার পকেটে কি আছে এটা ফালাই দাও। আমি বললাম, পকেটে কি আছে এটা ফালাই দিব? মানে বলে, এটা ফালাই দাও, তোমার পকেটে কি আছে এটা ফালাই দাও। আমি বললাম, ফুলবানু তুমি আমার সাথে এরকম করো না, আমি আমার মেয়েকে নিতে আসছি। বলো, তোমার মেয়েরে তুমি এখান থেকে কখনোই নিতে পারবে না, ফালাও। এবং একটা সময় আমি দেখলাম যে ফুলবানু হয়তো আমার গায়ে হাত দিবে। আমি তখন জীবন বাঁচানোর ভয়ে পকেট থেকে তাবিজটা বের করে পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে ফুলবানু বলে, যাও এবার মেয়ের কাছে যাও। ভাই বিশ্বাস করেন, ফুলবানুকে আমি বারান্দায় মানে আপনার গেটে দেখছি, গেট থেকে ওর মূল মানে রুমে যাইতেও 1-2 মিনিট সময় লাগে। সাইকেল দিয়ে গেলাম, যাওয়ার পরে দরজা নক করলাম, দরজা নক করার পরে ভিতর থেকে ফুলবানু দরজা খুলে দিল। ফুলবানু যখন দরজা খুলে আমি পিছনের দিকে ফিরে দেখলাম গেটের মধ্যে কেউ নেই। আমি তখন ভিতরে ঢুকলাম, ঢুকে ফুলবানুরে বললাম, কী ব্যাপার, তুমি এখানে কেন? আমার বলো, তো আমি এখানে থাকবো না, কই থাকবো? মেয়েটা তখন খাটে বসে আছে। আমি বললাম, তাহলে গেটের মধ্যে আমার সামনে যে কথা বলেছে সেটাকে? ফুলবানু বলে, কই গেটে তোমার সাথে কে কথা বলছে? আমি বললাম, গেটে একজন আমার সাথে কথা বলছে, সেম তোমার চেহারা নিয়ে, তুমিই তো কথা বললা। আমি পকেটে করে একটা জিনিস আনতেছিলাম, তুমি আমার বলো এটা ফেলে দেওয়ার জন্য, আমি ফেলে দিলাম। আর তুমি ওইখানে ছিলে না তো, এখানে কে কে? ফুলবানু তখন আমাকে বলে, দেখো তুমি খুব পাগলামি করতেছ, মেয়ের মায়ায় তোমার মাথা ঠিক নাই। ওই মেয়েকে আমার ওই সর্দার কিছুই করবে না। তুমি মেয়ের কথায় মেয়েকে নিয়ে এতটা চিন্তা করো না, মেয়েকে নিয়ে এতটা টেনশন করো না, তোমার মেয়ের কিচ্ছু হবে না। তুমি মেয়েকে নিয়ে চিন্তা করতে করতে পাগল হয়ে যাইতেছ। আমি সেদিন এটা ফালাই দেওয়ার পরে ওই দিন আমি আর থাকি নাই। ওই বিকেলে আমি আবার চলে আসছি। আইসা মারে বললাম যে মা, এই ঘটনা বলার পরে আমি তখন গেলাম আপনার বাড়িতে, ওই কবিরাজের বাড়িতে আবারও গেছি। কবিরাজের বাড়িতে আবারও গিয়ে বললাম যে এই ঘটনা, আপনি আমাকে তাবিজ দিয়েছেন, তাবিজ তো এমনি এমনি ঘরের দুয়ারে ঢোকার আগে ফেলে দিছি। এবং কবিরাজ আমাকে বলে, আপনি তাবিজ ফেলে দিলেন কেন? আপনি তো তাবিজ ফেলে দেওয়ার কথা না, আপনি তাবিজ নিয়ে যাবেন, গিয়ে আপনার মেয়ের হাতে পরাই দিবেন। আমি তখন বললাম, আমি কি করব? পরে বলে, আপনি আবারও যান। এবার উনি 2টা তাবিজ বানায়, একটা তাবিজ আমার হাতে পরাইয়ে দেয়, আরেকটা তাবিজ বলে আপনি নিয়ে যান, আপনার সামনে কেউ আসবে না, আপনি সরাসরি গিয়েই তাবিজটা আপনার মেয়ের হাতে পরাই দিবেন। এই কথা বলার পরে আমি তখন করলাম কি, ওই তাবিজটা নিয়েই আমি এর পরের দিন আবারও রওনা দিলাম সকালবেলা। ওই দিন সকালবেলা রওনা দিলাম আমার শ্বশুরবাড়িতে। গিয়ে দেখলাম যে ওই দিন কেউ নাই, আমার মেয়েটা ঘরে বসে আছে। আমি গিয়ে মেয়েটার হাতের মধ্যে তাবিজটা পরাই দিলাম, মানে আমার আরশির হাতেই তাবিজটা পরাই দিলাম। পরাই দেওয়ার পরে মেয়ে আমার বলতেছে, আব্বু এটা কি? আমি বললাম, তুই আমার সাথে চল মা, তুই আমার সাথে চল, আমি তোরে নিয়ে যাবো।
এই কথা বলে মেয়েরে নিয়ে বেরোবো, এমন সময় ফুলবানু আমার সামনে এসে দাঁড়াইছে। ফুলবানু আমার বলো, ওরে নিয়ে তুমি কই যাও? আমি বললাম আমার মেয়ে আমি নিয়ে যাবো। ফুলবানু আমাকে বলো, তোমার মেয়ে তুমি নিয়ে যাওয়া ভালো কথা, কিন্তু এভাবে কেন? কাপড় চোপড় নিয়ে যাও, মেয়েরে সুন্দর করে নিয়ে যাও। আমি তখন বললাম দেও, এভাবেই বলতেছে দেও। ফুলবানু তখন জামা কাপড়গুলো সব কিছু সাজা আমাকে দিতেছে, আর ফুলবানু কেমন জানি কাঁপতেছে, মানে ওর শরীরটা দেখে মনে হচ্ছে ওর শরীরের মধ্যে কাঁপুনি, একটা জ্বর আসলে যেরকম মানুষ কাঁপে না, এরকম করে ফুলবানু কাঁপতেছে। বাট আমি কিছুই বুঝতেছিলাম না। জামা কাপড়গুলো একটা ব্যাগের মধ্যে ঢুকালো, ঢুকিয়ে বললো যে যাও তুমি এগুলো নিয়ে যাও। জামা কাপড় আর মেয়েকে নিয়ে আমি তখন সাইকেলে করে আমি আর মা, আমার মেয়ে আর আমি তখন আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে মারে বললাম, মা তখন আমার মেয়েরা আর সিঁড়ি ধরে কান্না করতেছে। দেখেন এইভাবে সময়টা কাটলো। কাটার পরেই এই সময়টা কেটে গেল এবং বিকেলের দিকে হঠাৎ করে খবর আসলো আরশির বাড়িতে, আপনার এই ফুলবানুর বাড়ি থেকে ফুলবানুকে পাওয়া যাচ্ছে না। ফুলবানুকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে ফুলবানুকে পাওয়া যাচ্ছে না, ফুলবানুর কী হয়েছে? বলে ফুলবানুকে পাওয়া যায় না। আমি আর ওই বাড়ির দিকে গেলাম না, রাতের বেলা আর গেলাম না। না গিয়ে পরের দিন সকালে আমার মারে বললাম ফুলবানুরে নাকি পাওয়া যায় না, তুমি একটু দেখে আসো তো। আরশিরে আমি আমার কাছে রেখে আমার মায়ের তখন আমি ফুলবানুর বাড়িতে পাঠাইলাম। আমার মা ফুলবানুর বাড়ি থেকে ফিরে এসে আমাকে বলে, ঠিকই ফুলবানুকে পাওয়া যাচ্ছে না, তুই যখন থেকে আরশিরে নিয়ে আসলি এরপর থেকে নাকি ফুলবানুকে পাওয়া যাচ্ছে না। এবার আমিও নিজে গেলাম, আমার মেয়ের এই বাড়িতে রেখে আমার মায়ের কাছে রেখে আমি নিজে গেলাম। গিয়ে দেখলাম পুরো কবিরাজ বাড়িতে মানুষ পড়ে আছে, প্রচুর মানুষ, কিন্তু ফুলবানু নাই। ফুলবানুর এখানে যে মহিলাগুলো ছিল যারা ফুলবানুর খাদেমের কাজ করতো, ওদেরকে জিজ্ঞেস করলাম ফুলবানু কই? বলে আপনি আপনার মেয়েকে নিয়ে যাওয়ার পরেই, আপনি যখন আপনার মেয়েকে নিয়ে গেছেন তখনই ম্যাডাম, মানে আমাদের ওই কবিরাজ তখন ওনার ঘরে ঢুকছে, মানে আসরের ঘরে ঢুকার পরে কার সাথে যেন ওনার প্রচুর মারামারি হচ্ছে আমরা শব্দ পাচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে আমরা দরজাও ধাক্কাইনি বা ভিতরেও ঢুকিনি। এবং একটা পর্যায়ে ওনাকে ওই ঘর থেকে আর পাওয়া যাচ্ছে না। আমি বললাম, ও মা এটা কী ধরনের কথা? ঘরের দরজা জানালা সব বাড়ি ছিল না? বলো সবই বন্ধ ছিল, কিন্তু ঘরের ভিতর থেকে ম্যাডামকে মনে হয় নিয়ে গেছে। আমি তো বুঝতে পারতেছিলাম না যে কী হইলো। ওই দিন ঘুরে ফিরে সন্ধ্যা থেকে আমি আবার বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি আমার মেয়েকে নিয়ে শুইছি, আমার মেয়ে আর আমি শুইছি। শোয়ার পরে ওই রাতে আমি স্বপ্নে দেখি ফুলবানু আমাকে স্বপ্নে দেখায়, আমার জীবন বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরকম করে আমাকে স্বপ্নে দেখে। কিন্তু স্বপ্নে এরকম করে কেন দেখাচ্ছে? এবং এরকম করে স্বপ্ন দেখানোর পরে আমি এরপরের দিন ওই কবিরাজের কাছে যাই, যে কবিরাজের শরণাপন্ন হয়ে আমি আরশিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে আনি। কবিরাজকে গিয়ে আমি বললাম যে এমন এমন ঘটনা, আমার বউকে তো পাওয়া যাচ্ছে না। কবিরাজ তখন বলে আপনার বউকে ওই জিনের সর্দারে নিয়ে গেছে। আমি বললাম জিনের সর্দার আমার বউকে নিয়ে গেছে? বলে হ্যাঁ, আপনার বউকে জিনের সর্দার নিয়ে গেছে। কেন ওই মেয়েটাকে আপনি নিয়ে আসলেন? এই জন্য ওই মেয়েকে কেন রেডি করাই দিল, কেন ব্যাগ ট্যাগ সব কিছু দিয়ে দিল, মেয়েকে রেডি করিয়ে কেন আপনার সাথে দিল, এই জন্য ওকে নিয়ে গেছে। আমি বললাম তাহলেও কেন দিল? তখনই কবিরাজ বলতেছে আসলে ওই ফুলবানু নিজেও চায় তার মেয়ের একটা স্বাধীন জীবন, ফুলবানু নিজেও চায় তার মতো করে তার মেয়ের জীবনটা নষ্ট না হোক, এজন্যই ফুলবানু জেনে শুনে বুঝেই আপনার সাথে মেয়েকে ব্যাগট্যাগ নিয়ে বিদায় করে দিছে। আর এটাই জিনটা সহ্য করতে পারে নাই, আর আপনাদের কোনো ক্ষতি করতে পারে না, কারণ আপনাদের সাথে শরীর বন্ধের তাবিজ ছিল, আর ফুলবানুর কাছে কিছু ছিল না বলে ফুলবানুকে ঘরে ডেকেন এবং সেখানে গিয়ে ফুলবানুকে মেরে ফুলবানুকে আটকাইয়া দেয়। আমি তখন বললাম আমি ফুলবানুকে রক্ষা করতে চাই। কবিরাজটা তখন আমাকে বলল ফুলবানুই আপনাকে বলবে কিভাবে তাকে রক্ষা করতে হবে, আপনি চলে যান। আমি মেয়েকে নিয়ে আসলাম। এরপরের রাতে আমি আবারও স্বপ্নে দেখলাম যখন ওই জিনের সর্দার এসে আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি ফুলবানুকে তোমাকে দিয়ে দিব। তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি ফুলবানুকে তোমার কাছে দিয়ে দেবো। তখন সালটা ছিল 1996 সাল, 96 কথা আমি বলতেছি। তখন বন্যা হয়েছিল, মানে 96 বন্যা, ওই বন্যার সময়কার কথা। এরকম আমার স্বপ্নে দেখায়, প্রতি রাতে আমাকে স্বপ্ন দেখায় তোমার মেয়েরে দিয়ে দাও, আমি তোমার বউরে দিয়ে দিব, তোমার মেয়েরে দিয়ে দাও, আমি তোমার বউরে দিয়ে দিব। মানে এরকম করে আমাকে স্বপ্ন দেখাইতে আমি আর আমার মেয়েরে দিই না। কবিরাজ বলে মেয়েরে দিয়েন না, মেয়েরে যে মেরে ফেলবে, এটা ওইটা মেয়েরে দিলাম না। না দিতে 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 একটা পর্যায়ে আমার মেয়েটার বয়স হয়ে গেল, কিন্তু বিয়ে হয় না। এদিক সেদিক বিভিন্ন দিকে, এমন কোনো জায়গা না যে বিয়ের ঘর আসে মেয়েরে দেখে। আমার মেয়েও কিন্তু দেখতে অনেক সুন্দর, আর সেই অনেক সুন্দর। আমি একটা ছবি পাঠাইছি, আপনি দেখেন, কিন্তু আমার মেয়েটার বিয়ে হয় না। কেন বিয়ে হয় না, কী কারণে বিয়ে হয় না সেটাই জানি না। আমার ধন সম্পদের কোনো অভাব নাই। বরিশাল আমরা যে এলাকাতে থাকি সেই এলাকার প্রায় অর্ধেকের চেয়েও বেশি সম্পত্তি আমার নিজের নামে কিনা। আমার বউ হচ্ছে ফুলবানুর নামে কিনা। আমাদের নিজেদের সম্পত্তি, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, সয় সম্পত্তি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। 50 লাখ টাকা, 1 কোটি টাকা দিব বলি, এরপর আমার মেয়েটারে কেউ বিয়ে করতে রাজি হয় না। বিয়ে ঠিক হয়, সব কিছু ঠিক হয়, হঠাৎ করে ছেলেপক্ষ পাল্টে যায়। অনেক ছেলেকে জিজ্ঞেস করে ঘটনাকে, অনেক ছেলে বলে আমি রাতের বেলা এরকম জিনিস দেখেছি, আপনার মেয়েকে বিয়ে করলে আমার এটা হবে ওইটা হবে, এইরকম বিভিন্ন মানুষকে স্বপ্নে দেখায়, ভয় দেখায়, এবং ওই ভয়ভীতের কারণে কেউই জীবনের মায়ায় আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। আজকে আমার মেয়ের জীবনটা প্রায় শেষের দিকে। আমার মেয়ের এতটাই বয়স হয়েছে, এই বয়সে আমি আর তাকে বিয়ে
দিতে পারবো না। আমার মেয়েটা এখন আমাকে বলে, বাবা তুমি কবিরাজের সাথে কথা বলো, আমাকে ওই আমার জিনের কাছে পাঠাই দিয়ে আমার মায়েরে তুমি নিয়ে আসো। আমাকে এখন ওই জিনটা স্বপ্নে দেখায়, কিছু শর্ত দেয় যে এইভাবে যদি মেয়েটারে আমি জিনের হাতে তুলে দিই তাহলে জিন ওই ফুলবানুকে আমাকে দিয়ে দিবে। তা ফুলবানুকে আমাকে দিয়ে দেবে যদি জিনটাকে। আমার মেয়ের বয়স তো প্রায় এখন শেষ, আর আমিও মরণ পথের যাত্রী। অনেক কবিরাজের কাছে যাই ফুলবানু সম্বন্ধে জানতে, বেশিরভাগ কবিরাজরাই বলে ফুলবানু মরে গেছে, ফুলবানু মরে গেছে, অনেক আগেই ফুলবানু মরে গেছে, এবং এই জিনে একটা মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে আপনার মেয়েকে নিতে চাচ্ছে। আমার মেয়ে এখন যাওয়ার জন্য পাগল, আমি মেয়ের ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। মেয়ে শুধু আমাকে বলে স্বপ্নে, আমাকে শুধু বলে, আব্বা এই যে মানে জিনটা আপনাকে স্বপ্নে সে কী বলতেছে, কীভাবে আমাকে সাজায় দিতে বলতেছে, আপনি ওভাবে আমারে সাজায় দেন, আমি জিনের কাছে চলে যাই, তাও আমার মা বেঁচে থাকুক, আমার মাকে নিয়ে আপনি চলে আসেন, আমার মা অনেক কষ্ট পাইছে, আপনার মারে আনেন। কিন্তু আমি আমার মেয়েটারে দিই না। এখন 2025 সাল চলতেছে, আমার মেয়েটা এখন প্রায় বুড়ি হয়ে গেছে। এই পর্যন্ত মেয়ে আমাকে একই কথা বলে। কেউ কেউ বলে জিনে যেভাবে বলে এভাবে মেয়েটারে সাজাই দেন না, সাজাই দিয়ে দেখেন না আপনার বউরে পান কিনা। আবার কেউ কেউ বলে এভাবে মেয়েটারে সাজাই দিলে মেয়েটারও নিয়ে যাবে, মেয়ের মারে তো দিবেই না, আর মেয়ের মা তো মারাই গেছে। আমি আজ পর্যন্ত কী সিদ্ধান্ত নিব ভাই বুঝতে পারতেছি না। আমি অনেক বয়স্ক একজন মানুষ, জানি না কয়দিন বাঁচব, এবং মনে হয় যেন এই বুঝি নিঃশ্বাসটা গেল গেল বলে অবস্থা। মেয়ের মুখের দিকে তাকালে চোখের পানি ধরে রাখতে পারি না, ফুলবানুর কথা মনে হলে কলিজাটা ছিঁড়ে যায়। আসলে ঠিক এই মুহূর্তে আমার কি করা দরকার আমি বুঝতে পারতেছি না। অনেক কবিরাজে বলে জিনে যেভাবে বলে ওভাবে মেয়েটারে দিয়ে দেন, আবার অনেক কবিরাজে বলে দিয়েন না। কেউ বলে ফুলবানু বেঁচে আছে, কেউ বলে ফুলবানু মরে গেছে। আপনি তো অনেক মানুষের গল্প বলেন, অনেক ভালো ভালো কবিরাজের সাথে আপনার সম্পর্ক আছে, মেহেরবানি করে কি আপনি আমাকে একটা কবিরাজের সন্ধান দিতে পারেন? একটা কথা এখানে বলে রাখি, যে কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আমি আরশিকে ওই পরিবার থেকে বাঁচিয়ে আনি, ওই কবিরাজটাও মারা গেছে, কবিরাজটা নাই। এবং অনেক কবিরাজের কাছে যাই, আমার ধন সম্পদ প্রায় অর্ধেকের চেয়ে বেশি আমি বিক্রি করে দিই শুধু কবিরাজদের দিতে দিতে। কবিরাজরা আমাকে মিথ্যে বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। না আমার মেয়েকে ভালো রাখতে পারছি, না আমার মেয়েকে বিয়ে দিতে পারছি, না আমার বউকে আমি আমার কাছে ফিরে আনতে পারছি। যার জন্য আপনার শরণাপন্ন হলাম, আপনার কাছে দুঃখের কথাগুলো বললাম। যদি মেহেরবানি করে আপনি আমাকে একটা কবিরাজের ঠিকানা দেন, যেই কবিরাজের মাধ্যমে আমার মেয়েটাকে এই বয়সে হলেও আমি বিয়ে দিতে পারি। আমি 1 কোটি টাকা দেওয়ার জন্য বলেছি, আমার মেয়েটাকে আমি জায়গায় বিক্রি করে 1 কোটি টাকা দেবো কেউ যদি আমার মেয়েটারে বিয়ে করে। এরপরেও কেউ আমার মেয়েকে বিয়ে করে না। এই পর্যন্ত প্রায় 20, 25, 50টা ঘর আসছে, প্রতিটা ঘরেই তারা রাজি হয়, কিন্তু রাতের বেলায় যে ছেলের সাথে বিয়ে হবে ওই ছেলেই চেঞ্জ হয়ে যায়, ছেলে বিয়ে করবেই না। এবং কোনো ল্যাংরা আতুরা কানা খোড়া কেউ আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। বিয়ের আগের রাতে কী স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা দেখার পরে আর আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। যদি পারেন একটা ভালো কবিরাজের সন্ধান আমাকে দিবেন, যে কবিরাজের মাধ্যমে হয়তো আমার মেয়েটাকে এই বয়সে আমি একটা বিয়ে দিতে পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই আসলাম গাজীর জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পটা আসলেই হৃদয় বিদারক, খুব কষ্টকর এবং ভয়ঙ্কর বটে। দেখেন, এই আসলাম গাজীর শেষের কিছু প্রশ্ন ছিল যে তার মেয়ে আরশিকে নিয়ে। আমি আসলে এই জিনিসগুলো মিলাতে পারি না, মানে সায়েন্সের দিক থেকে যখন এই জিনিসগুলো চিন্তা করি তখন হাসি পাই যে আদৌ কি এটা সম্ভব, আদৌ কি এটা হয়, এটা কীভাবে হতে পারে। কিন্তু যাদের সাথে ঘটে, যেমন আমি যখন এই আসলাম গাজীর সাথে কথা বলি, তার কথাবার্তার ধরন দেখে, তার কান্নাকাটি শব্দ শুনে আমার কাছে মনে হচ্ছিল প্রতিটা কথাই সত্য। এবং যাদের সাথে ঘটে তারাই বলে যে না এগুলো আসলেই সত্য। বাট আমরা সায়েন্সের দিক থেকে এগুলোকে বিশ্বাস করতে পারি না, এবং অনেকেই এইসব গল্প শুনে হাসাহাসিও করে যে ভাই এটা কীভাবে সম্ভব। তা আল্লাহই ভালো জানে যেটা কীভাবে সম্ভব। কিন্তু এখানে একটা বিষয় যে আসলাম গাজী আমাকে বললো যে আশিকে দিয়ে দিলে উনি ফুলবানুকে পেয়ে যাবে। এখন তার একটা জিনিস, আমি শুধু একটা কথাই বললাম যে ঠিক আছে আপনার আরশিকে দিলে হয়তো ফুলবানুকে পাবেন, কিন্তু আপনার কাছে এখন কে বেশি ইম্পর্টেন্ট, আরশি না ফুলবানু? ফুলবানুর জীবন তো শেষই। ওই যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে সে মরে গেছে কি বেঁচে আছে সেটা তো আপনি জানেনই না। আর ফুলবানুর যে বয়স হয়েছে সে বাঁচলেও কি আর মরলেও কি, কিন্তু আরশি তো এখনও তার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে। যদিও সে আরশি অনেক বয়স্ক হয়ে গেছে। এরপরে আমি আসলাম গাজীকে বললাম তার মেয়েকে দেওয়াটা তার ঠিক হবে না, এবং তার বউয়ের আত্মার জন্য দোয়া করাটাই বেটার। এবং এটা আপনারাই ভালো জানেন, বা আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে হয়তো আসলাম গাজী তার জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারবে। বেচারা খুব বড় বিপদে আছে, মৃত্যুর আগে তার এই সমস্যার সমাধান সে চায়। আপনারা কমেন্টের মাধ্যমে তাকে একটা সমাধান দেখিয়ে দিবেন, আর আমি আমার মতো করে একটা পরামর্শ তো দিলামই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।